উনি কি স্পেশাল মেকআপ করতে গিয়ে এত সময় নিচ্ছেন? সোহাম প্রত্যুত্তর করতে গিয়ে জিভ কেটে ডানে বামে মাথা নাড়ল। যদিও সে জানে উদ্যানের কেন এত সময় লাগছে, তবুও সে ফুলের সামনে সত্যিটা মুখে আনতে পারবে না। উদ্যান যদি এসে জানতে পারে তার ড্রিঙ্কস করার কথা সোহাম বলে দিয়েছে, তাহলে এবার ফুলও তাকে পানিশড হওয়া থেকে বাঁচাতে পারবে না। উত্তর না পেয়ে ফুল উল্টো পথে হাঁটা ধরল। সে এবার নিজে গিয়ে দেখবে দানবটা ঠিক কি করছে। দুপা এগোতে থেমে যায় সে। উদ্যান বড় বড় পা ফেলে তার দিকে অগ্রসর হচ্ছে। ফুল কোমরে হাত রেখে দানবটাকে উপর নিচ পরখ করতে লাগলো। উদ্যানের পরনে ম্যাট ব্ল্যাক শার্ট, তার উপর চারকোল টোনের হেভি জ্যাকেট, নিচে ব্ল্যাক স্লিম ফিট ডেনিম, এলোবেলো চুলে হেড ব্যান্ড পরা, কয়েক গোছা চুল কপালের পাশে অবাধ্যভাবে নেমে এসেছে। গালের খোঁচা খোঁচা চাপদারি যেন অন্যভাবে ফুলের নজর কেড়ে নিল। ফুলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় উদ্যান সামান্য ঝুঁকে এলো, এতটাই কাছাকাছি যে তার নিচু কণ্ঠটা শুধু ফুলের কানে পৌঁছালো। ইউ আর লুকিং গর্জিয়াস, লেটস মুভ। কথাটা বলে সে এক মুহূর্ত থামল না, সোজা হয়ে সামনে এগিয়ে গেল। তার মুখ নিঃসৃত দুটো শব্দই ফুলের হৃদয়ানুভূতির ভারসাম্য নাড়িয়ে দিতে যথেষ্ট ছিল। ফুল সামনে ফিরে বলল, কি করছিলেন এতক্ষণ? চেহারা দেখে মেকআপ করেছেন বলেও তো মনে হচ্ছে না। তিনটা মেয়ে সহ বাড়ির সবাই রেডি হয়ে গেল, আর আপনি আধা ঘন্টা পরে এসে তাড়া দিচ্ছেন। উদ্যান ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, ওয়াইফের সঙ্গে ঘুরতে যাওয়ার খুশিতে অজ্ঞান হয়ে গেছিলাম কিছুক্ষণ, তাই দেরি হয়ে গেছে। আবার দেরি করতে না চাইলে তাড়াতাড়ি চলো, রাত নামার আগে নীলগিরি পৌঁছাতে হবে। লুহানের ড্রাইভ করার কথা থাকলেও আপাতত সে নিজের ব্যর্থতা নিয়ে মনে মনে অনেক অনুতপ্ত। তাই আর তার মনের অবস্থা অনুধাবন করে সোহাম ড্রাইভিং সিটে বসার জন্যে ডোর ওপেন করলো, কিন্তু তখনই উদ্যানের নির্ভর কণ্ঠ ভেসে এলো, আজ আমি ড্রাইভ করব, তুমি গিয়ে ব্যাক সিটে বসো। সোহাম অযথাই কথা বাড়ালো না, কিন্তু ফুল চট করে বলল, আপনি হাতের ব্যথা নিয়ে গাড়ি চালাবেন কি করে? উদ্যান গাড়ির একপাশ ঘুরে এসে ফ্রন্ট সিটের দরজা খুলে দিয়ে নিচু স্বরে আওড়ালো, এখানে এসে বসো, সরাসরি দেখতে পারবে কিভাবে কার ড্রাইভ করব। ফুল আর কিছু বলল না, বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়ল। শুধু শুধু উদ্যানের প্রতি সহানুভূতি দেখিয়ে সময় নষ্ট করতে চায় না সে। উদ্যান কবেই বা তার বাধা নিষেধ আমলে নিয়েছে। মাঝের সারিতে অনিলা আর মেলো জায়গা নিল। লুহান আর সোহাম উঠে বসলো একেবারে পেছনের সিটে। ঠিক তাদের পেছনেই আরেকটা গাড়িতে গার্ডদের দল ইতিমধ্যে অবস্থান নিয়েছে। ইঞ্জিন চালু হতে গাড়িটি মৃদু গুঞ্জনে এগোতে শুরু করলো। জানালার বাইরে সারি সারি গাছপালা যেন চোখের সামনে ক্ষণিকের জন্য এসে মিলিয়ে যাচ্ছে। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। সেই নীরবতার বুক চিরে কেবল ভেসে আসছে ল্যাটিন জাজের কোমল সুর, যা পরিবেশকে আরো অদ্ভুতভাবে ভারী করে তুলেছে। অনি আর মেলোর মাঝখানে বসে অনিলা ভীষণ বোর হচ্ছিল। গাড়ির ভেতরে নীরবতা তার অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। এমন সময় জানালার বাইরে চোখ যেতে হঠাৎ তার দৃষ্টি আটকে গেল রাস্তার পাশে বয়ে চলা নদীর দিকে। মুহূর্তে তার উৎসুক নয়নজোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য নৌকা। পর্যটকেরা হাসি আড্ডায় মেতে নৌকা ভ্রমণ করছে। দৃশ্যটা এতটাই মন কাড়া যে অনিলা নিজেকে সামলাতে পারল না। মেলোর ঘা ঘেঁষে সামনের দিকে ঝুঁকে জানালার কাছে চলে গেল। এই আচমকা ঝুঁকে মেলোর মনোযোগে ছেদ পড়ল। খানিকটা বিরক্ত হয়ে সে বলে উঠল, তুমি আমার কোলে উঠে যাচ্ছ কেন অনিলা? কথাটা শুনে অনিলা যেন চমকে উঠল। নিজের উচ্ছ্বাস এক মুহূর্তে গিলে নিয়ে সে ধপ করে নিজের গদিতে বসে পড়ল। মুখ ভার করে সিটে ঢলে পড়ল। চোখে নেমে এলো অনভিপ্রেত অভিমানের ছায়া। অনির তখনও চোখ ছিল ফোনের স্ক্রিনে, কিন্তু গেম খেলতে খেলতেও মেলোর আচরণটা খেয়াল করলো সে। ফোন নামিয়ে রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুই ওকে ধমক দিলি কেন? মেলো হকচকিয়ে গেল। সে মূলত নিজের কাজে এতটাই ডুবেছিল যে অনিলার সাথে অজান্তে রুক্ষ আচরণ করে ফেলেছে। ফোন সরিয়ে রেখে অনিলার দিকে তাকিয়ে সে নরম স্বরে বলল, সরি অনিলা, আসলে তোমার হঠাৎ ঝুঁকে পড়ায় আমার মাথায় সব কনকুলেশন এলোমেলো হয়ে গিয়েছিল, তাই না ভেবেই ওভাবে বলে ফেলেছি। অনিলা জোর করে এক ফোঁটা হাসি ঠোঁটে এঁকে বলল, আমি কিছুই মনে করিনি মেলো, তুমি তোমার কাজে মনোযোগ দাও। ফুল ঘাড় ফিরিয়ে তাদের কথোপকথন শুনছিল। নৌকা ভ্রমণে তার বিন্দুমাত্র আগ্রহ না থাকলেও সে অনিলার মনোভাব বুঝতে পেরেছে। সে বুদ্ধিদীপ্ত কণ্ঠে বলল, অনিসা, অনিলা আপু বোধহয় নৌকা ভ্রমণ করতে চাইছে। অনি প্রশ্নবিদ্ধ চোখে অনিলার উপর দৃষ্টি নিক্ষেপ করল, কিন্তু অনিলার প্রতি উত্তরে কিছুই বলল না। অনি কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে উদ্যানের উদ্দেশ্যে বলল, কিছুক্ষণের জন্য গাড়িটা থামাতে পারবে? প্রথমে কোনো উত্তর এলো না। অনি ভাবলো হয়তো উদ্যান এখন বিরতি নিতে চাইছে না,
কিন্তু মুহূর্ত পরে উদ্যান গাড়িটা সাইডে এনে ধীরে সুস্থে ব্রেক করলো। সবগুলো দরজা আনলক করে দিয়ে নিস্তরঙ্গ কণ্ঠে বলল। 30 মিনিটের বেশি সময় ওয়েস্ট করা যাবে না। অনি হালকা হেসে নেমে গেল। সাথে সাথে অনিলা, সোহাম ও লুহানও বেরিয়ে এলো। কিরে থামলি কেন? লুহানের প্রশ্নের জবাবে অনি বলল। অনিলা সাঙ্গ নদীর বুকে নৌ ভ্রমণ করতে চাইছে। লুহান ভ্রু উঁচিয়ে নদীর পানে চাইল। আইডিয়া খারাপ না, আমরাও যাব, চল। উদ্যান আর মেলোকে গাড়িতেই বসে থাকতে দেখে ফুল প্রশ্ন করলো। আপনারা দুজন যাবেন না? উদ্যান গম্ভীর স্বরে উত্তর দিল। তোমাকে রেখে কিভাবে যাব? ফুল থমকে গেল। আপনি আমার জন্য যাবেন না? উদ্যান দৃষ্টি এড়িয়ে আওড়ালো। হ্যাঁ, তুমি যেহেতু সাঁতার জানো না সেহেতু নিশ্চয়ই নৌকা উঠতে চাইবে না। ফুলের বুকের ভেতর কেমন যেন করে উঠল। তার জন্য উদ্যান নৌকা ভ্রমণ উপভোগ করতে পারবে না, এটা তার কাছে গ্রহণযোগ্য নয়। সে ঠোঁট চেপে বলল। আমিও নৌকায় উঠবো, চলুন তাদের সাথে যাই। উদ্যান ঘোর আপত্তিতে মাথা নেড়ে বলল। তোমার জন্য বোটে ওটা সেভ না, যেতে হবে না। আমরা নীলগিরি গিয়ে অন্য কিছু উপভোগ করব। ফুল কিছু বলার জন্য মুখ খুলতে লুহান মেলোর পাশের জানালার কাছে মাথা নামালো। মেলো বিরক্তে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। লুহান দীর্ঘশ্বাস ফেলে বলল। তুই আসবি না কেন? পানি দেখে ভয় পাচ্ছিস নাকি? মেলো বিড়বিড়িয়ে বলল। আমি সাঁতার জানি, হাদির বাচ্চা। তাহলে সমস্যা কি? দাঁতে দাঁত চেপে মেলো বলল। দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি? লুহান খোঁচা মেরে মিনমিনিয়ে বলল। কাজের নামে অজুহাত দিচ্ছিস, আদতে তুই পানির ভেতরে ভয় পাচ্ছিস। মেলো ঠাস করে দরজা খুলে গটগট পায়ে বেরিয়ে গেল। লুহান ততক্ষণে সরে না গেলে নির্ঘাত দরজার আঘাতে তার চাপা দাঁত ভেঙে যেত। মেলো বুঝে গেছে লুহানের জ্বালায় সে শান্তিতে বসে কাজ করতে পারবে না, তাই সে কথা না বাড়িয়ে নদীর তীরের দিকে এগিয়ে গেল। উদ্যান তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। গাড়ির ভিতরে জমে থাকা নীরবতা ভাঙল ফুলি। সে সিট বেল্ট খুলে ঠোঁট নেড়ে বলল। নৌকা ভ্রমণের সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না, চলুন। ফুল দরজা ঠেলে নেমে দাঁড়ালো। উদ্যান গালের ভেতরের চামড়া শক্ত করে কামড়ে ধরল। এক ফোঁটা বিরক্তি নিঃশ্বাস বেরিয়ে এলো ঠোঁটের ফাঁক গলে। মূলত তার ইচ্ছাই করছিল না সেখানে যেতে, কিন্তু ফুলের মুখের ওপর নাও বলতে পারছে না। এস্টেট বৃন্দ সকলে একটা বড়সড় ইঞ্জিন চালিত বোট ভাড়া করলো। অনিলা আর ফুলের হাতে হাওয়াই মিঠাই। অনিলা মিঠাইয়ের মিষ্টতার সঙ্গে সঙ্গে নৌকা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনে ব্যস্ত। অন্যদিকে নৌকা যতবার স্রোতের ছন্দে দুলে উঠছে ততবারই ফুলের শ্বাস আটকে আসছে। বারবার মনে হচ্ছে এই বুঝি নৌকাটা উল্টে যাবে আর তারা সবাই ঝপাত করে সাঙ্গুর অতল গহ্বরে তলিয়ে যাবে। গায়ে সেফটি জ্যাকেট থাকলেও ফুলের অস্থিরতা এক চুলও কমছে না। উদ্যান নৌকার কিনারা ছাড়িয়ে দূরে দৃষ্টি স্থির রেখে ভাবনার নিকষ কালো অন্ধকারে বিচরণ করছিল। হঠাৎ নৌকাটা একটু বেশি জোরে দুলে উঠল। ঘটনার আকস্মিকতায় ফুল চোখ মুখ শক্ত করে উদ্যানের হাত খাবলে ধরল। উদ্যান যেন আচমকায় ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো। মনোসংযম ভেঙে তরাক করে দৃষ্টি ফেরালো। অত্যন্ত কাছে বসে থাকা আতঙ্কিত রমণীর মুখটার দিকে ভয়ে রীতিমতো ছটফট করছে মেয়েটা। মিঠাই ততক্ষণে গলে গিয়ে উদ্যানের হাঁটুর সাথে ছিপকে গেছে। কিছুক্ষণ স্থবিরতার পর ফুল আধো আধো চোখে তাকাতেই উদ্যানের মুখশ্রী ভেসে উঠল। সে আতকে উঠে সরে গেল অনেকটা। ওড়না মুঠোয় নিয়ে উদ্যানের হাঁটু পরিষ্কার করতে লাগলো। শুকনো ঢোক গিলে বলল। আমি বাড়িতে ফিরে ধুয়ে দেব, আপনি রেগে যাবেন না প্লিজ। আমি আমি আসলে দেখিনি। উদ্যানের চাহনির গভীর থেকে গভীরতম হলো। ফুলের শরীর অনিয়ন্ত্রিত তলে কাঁপছে। সে নৌকার মেঝেতে দৃষ্টি নামিয়ে ঋণঋণিয়ে বলল। আপনি সানগ্লাস ব্যবহার করতে পারেন না? উদ্যান মুখ ঘুরিয়ে আগের ভঙ্গিতে বসল। ফুল স্বস্তি নিঃশ্বাস ফেলে যে একটু স্বাভাবিক হতে যাবে অমনি উদ্যান আকস্মিক ফুলের হাত চেপে ধরল। এমন আক্রমণাত্মক ফুলের হৃদয় ছলকে উঠল। মুখ ফসকে ভয়ানক গোঙানির শব্দ বেরিয়ে এলো। কি হয়েছে ফুল, তুমি কি খুব বেশি ভয় পাচ্ছো? অনিলা অন্য শাড়ি থেকে প্রশ্ন ছুটতে ফুল হাসফাস করতে করতে নাবোধক মাথা নাড়ল। আপাতত সেই নৌকার দুলুনির কথা ভুলেই গেছে। মন মস্তিষ্ক জুড়ে স্রেফ উদ্যানের অনাকাঙ্ক্ষিত স্পর্শের অনুভূতি। হন্যে হয়ে ছোটাছুটি করছে। উদ্যান তখনও ফুলের হাত ছাড়েনি। এমনভাবে বল প্রয়োগ করছে যেন ওটা ফুলের হাত নয়, কোনো তুলতুলে খেলনা যেটার উপর ইচ্ছে মতো জোর খাটানো যায়। ফুলের সহ্য শক্তি ফুরিয়ে এলে সে ঘন ঘন শ্বাস ফেলে বহু কষ্টে উচ্চারণ করলো। এমনভাবে কষ্ট কেন দিচ্ছেন? ছাড়ুন আমার হাত। উদ্যান ঠোঁট বাঁকিয়ে বলল। তুমিও আমাকে কষ্ট দিচ্ছ, বিন্দুমাত্র সাথ দিচ্ছ না। ফুল হড়বড়িয়ে গেল। আমি কখন কষ্ট দিলাম? উদ্যান চাপা গলায় বলল। প্রয়োজনে কাছে আসো, প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যাচ্ছ। ফুলের কণ্ঠরোধ হয়ে এলো। শুষ্ক অষ্টুদয় নেড়ে কোনো মতে বলল।
আর যাবো না আমি আপনার এত কাছাকাছি, ছেড়ে দিন আমায়, আমি অন্য কোথাও গিয়ে বসছি। উদ্যান ঘাড় কাত করে চোখ বুজে বলল। সাধ্য থাকলে গিয়ে দেখাও অন্য কোথাও। ফুল হাত চালানোর চেষ্টা করতে লাগলো। হাত না ছাড়লে কিভাবে যাব? আমি এক শর্তে হাত ছাড়বো। ও ফুলের চোখ জোড়া পানিতে টইটুম্বুর কাপা কাপা কণ্ঠে শুধালো। কি শর্ত? উদ্যান চোখ খুলে দুর্বোধ্য হেসে পড়ল। তুমি ততক্ষণ আমার হাত ধরে রাখবে যতক্ষণ না আমি ছাড়তে বলবো। উদ্যানের হাসি হাসি মুখটা ফুলের চক্ষুগোচর হয়নি, কারণ দানবটা অন্যদিকে ফিরে আছে। ওদিকে হাতের অসহনীয় ব্যথার বিপরীতে তার জুড়ে দেওয়া শর্তটাও ফুলের কদাচিৎ বোধগম্য হয়নি। তবুও উপর নিচ মাথা তুলালো সে, কিন্তু হাত ছেড়ে দিতেই মেয়েটা প্রাণ হাতে নিয়ে পেছনের দিকে দৌড় দিল। বোটে শুধুমাত্র সোহামের পাশের সিটটাই খালি ছিল। মেলোর ইচ্ছার বিরুদ্ধে গিয়েও লুহান বেহায়ার মতো তার পাশে বসে আছে। গাড়িতে মেলোর পাশে বসার সুযোগ পায়নি সে, তাই সুযোগটা হাতছাড়া করেনি। ফুল দিশেহারা হয়ে কপালের ঘাম মুছতে লাগলো। সে আর যাই হোক সোহামের পাশে গিয়ে বসতে পারবে না, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকাও অসম্ভব। এমনিতেই আতঙ্কের ঠেলায় তার প্রাণ যায় যায় অবস্থা। ফুল নিজেকে সামলে নিয়ে লুহানের উদ্দেশ্যে বলল। লুহান স্যার, আপনি এই সিটটা আমায় দিয়ে দিন। হঠাৎ ফুলের অযাচিত আর্জিতে লুহানের ভ্রু কুঁচকে গেল। আদতে তুই পানি দেখেই ভয় পাচ্ছিস? তেহুর পাশের এক্সকিউজ সিট রেখে এখানে বসতে চাচ্ছ কেন? ফুল পিছু ফিরে উদ্যানের চোখে চোখ রাখা দুঃসাহস দেখালো না, তবুও সেই দানবটা জ্বলন্ত দৃষ্টি অনুভব করতে পারছে। সেই দৃষ্টির প্রেক্ষিতে ফুলের পিঠটাও যেন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। লুহান স্যার, দয়া করে আপনি অন্য কোথাও গিয়ে বসুন। লুহান মানল না। মেলো আর চোখে এক নজর দেখে নিল ফুলকে। মেয়েটা তার পাশে কেন বসতে চাইছে সেটাই বুঝতে পারছে না। লুহান বাচ্চাদের মতো জেদ ধরে বলল। এটা আমার সিট, আমি কেন তোমাকে দিতে যাব? ফুলের বুকের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। সে বিশুদ্ধভাবে বোঝানোর মতো পরিস্থিতিতে নেই, তাই তার মুখে যা এলো তাই সে বলে দিল। এই সিটে কি আপনার নাম লেখা আছে? থাকলে দেখান। লুহান নাক কুঁচকে বলল। আমি আগে বলেছি, তাই এই সিট আমার। নাম পরিচয়ের প্রয়োজন নেই, তুই গিয়ে নিজের সিট সামলাও। ফুলের মেজাজ এমনভাবে বিগড়ে গেল যে এসে দাঁত কিরমিরিয়ে চেঁচিয়ে উঠল। আজকাল ভালো মানুষের কদর কেউ করে না। সকালেই আমি আপনাকে দানবের হাত থেকে বাঁচালাম, আর সন্ধ্যা হতেই আপনি আমাকে দানবের গুহায় ঠেলে দিচ্ছেন। সামান্য কৃতজ্ঞতাটুকু কি নেই আপনার মাঝে? আমি এক্ষুনি তাকে গিয়ে বলবো আমার হাত চেপে না ধরে আপনার হাত ভর্তা বানিয়ে ফেলতে। আমি কিচ্ছু বলবো না। আপনার মতো জেদি হাতির বাচ্চাকে ভর্তা না বানালে মানুষ হবেন না আপনি। লুহান তবদা খেয়ে হাঁ হয়ে গেল। বুঝে উঠতে পারলো না ফুল খোটা দিল নাকি ব্ল্যাকমেল করলো, কিন্তু এটুকু বুঝতে পারলো এই সিট আঁকড়ে ধরে থাকা তার জন্য ঘোর অমঙ্গলে। সে সঙ্গে সঙ্গে অতি নাটকীয় ভঙ্গিতে দুহাত জোর করলো, মাথা সামান্য নিচু করে এমন এক স্বরে বলল যেন পুরনো কোনো রাজসভায় ক্ষমা চাইছে। ক্ষমা প্রার্থনা করছি। হ্যাঁ মহামাতা, তখন আপনি আমাকে যেভাবে রক্ষা করেছিলেন তাতে আমার 14 পুরুষ তো বটেই, পেছনের 2-1 প্রজন্মও আপনার কাছে আজীবন ঋণী থাকবে। কথা শেষ করে সে এমন ভাব ধরল যেন এখান থেকে সরে যাওয়াই তার জীবনের সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। ফুল বুক ভরে শ্বাস টেনে নিয়ে মেলোর পাশে বসে পড়ল। মেলো তখনও অবিশ্বাসী চোখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা তার পাশে বসার জন্য লুহানকে ব্ল্যাকমেল করলো। ব্যাপারটা ঠিক হজম হলো না, তবুও লুহানকে সরিয়ে মেয়েটা প্রশংসনীয় কাজ করেছে। উদ্যানের দৃষ্টি এখনো ফুলের ওপরেই আটকে আছে। ফুল আর সহ্য করতে না পেরে সামনে সিটে সাথে মাথা ঠেকিয়ে চেহারা আড়াল করে নিল। ইতিমধ্যেই উদ্যানের হৃদয় বিদ্ধকারী চাহনির উত্তাপ তাকে অকল্পনীয় যন্ত্রণায় ছিন্ন ভিন্ন করে ফেলছে। রাত নামার আগে নীলগিরি রিসোর্টে পৌঁছে গেল তারা 7 জন। পাহাড়ের ঢালু জমির উপর নির্মিত বিলাসবহুল রিসোর্ট ভিলাটার পুরোটাই ভাড়া করে নিয়েছে এস্টেটবৃন্দ। ভিলার বাইরেটা জাঁকজমকপূর্ণ না দেখালেও ভেতরে ঢুকেই ফুল বুঝে গেছে জায়গাটা খুব সমৃদ্ধ। ক্লান্ত থাকায় বিশ্রাম নিতে সবাই যার যার রুমে চলে গেল। পুনরায় একত্রিত হয়েছিল ডিনার করার উদ্দেশ্যে। ফুল খেতে বসে লক্ষ্য করেছে উদ্যান আগের মতোই তাকে এড়িয়ে যাচ্ছে। সেই ঘটনার পর একটা কথাও বলেনি তার সাথে। ফুল যেচে পড়ে উদ্যানকে ঘাটাতে গেল না, আর চুপচাপ খেয়ে দিয়ে রুমের দিকে হাঁটা ধরল। পরদিন 7 জন মিলে নীলগিরি ঘুরতে বেরিয়ে পড়ল। বিখ্যাত জায়গাগুলো একের পর এক চষে বেড়ালো। ঠিক সন্ধ্যা নামার আগেই ফিরে এলো রিসোর্টে। ফুল আর অনিলা কফি হাতে বসে আছে ফুলের রুমের ব্যালকনিতে। আকাশ ধীরে ধীরে সন্ধ্যার রং হারিয়ে আধারে নিমজ্জিত হচ্ছে। ফুল কফির কাপে ঠোঁট ছুঁয়ে আকাশ ছোঁয়া নীলচে পাহাড়ের সৌন্দর্য অবলোকন করছে। ফুল ঈষৎ হাসলো। আমিও সবকিছু খুব উপভোগ করেছি। সবচেয়ে রোমাঞ্চকর ছিল ক্লাইম্বিং করা আর দোলনায় দোল খাওয়া।
ফুল আর অনিলা ক্ষুদ্র আলাপে মেতেছিল, তন্মধ্যেই কেউ দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই অনি হাসি মুখে বলল, বাইরে চলো, ক্যাম্পে ফায়ারের আয়োজন করা হয়েছে। ফুল আর অনিলা তার পিছু পিছু চলে এলো রিসোর্টের পেছনের খোলা জায়গায়, যেখানে চেয়ার টেবিল সব পরিপাটি করে গুছিয়ে রাখা। দুজন মেড বারবিকিউ গ্রিলে শিক কাবাব, চিকেন, ড্রামস্টিক রান্না করছে। সেগুলোর গন্ধে পাহাড়ি বাতাবরণ ভারী হয়ে উঠেছে। ফুল চোখ বুলিয়ে আশেপাশে দেখে নিল। সোহাম ক্যাম্পফায়ারে শুকনো কাঠ ঠেলে দিচ্ছে। মেলোর হাতে নীল রঙের পানীয়, চেয়ারে বসে হেডফোনে মিউজিক শুনছে। অনি চেয়ার টেনে ইশারায় তাদের দুজনকে বসতে বলল। ফুল চেয়ারে বসে আগুনে হাত সেঁকতে লাগলো। পাহাড়ি এলাকায় ঠান্ডা ঠান্ডা অনুভব করা অস্বাভাবিক ব্যাপার নয়, বরং চারিপাশে সবকিছু শীতকালের মতো কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। আগুন পুরোপুরি জ্বলে উঠলে সোহাম স্বস্তির নিঃশ্বাস ফেলে অনির পাশে চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। ফুল সূক্ষ্মভাবে খেয়াল করে বুঝতে পারল উদ্যান আর লুহান এখানে অনুপস্থিত। তারা কেন এখানে নেই সেই প্রশ্ন মনের মধ্যে খচখচ করলেও মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করল না সে। প্রত্যেক নিজ নিজ ভাবনায় মগ্ন। সেই সুযোগে অনিলা আরও কাছে গিয়ে বসল। অনিলা তাকে দেখেও না দেখার ভান করে শূন্যে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ কথা খুঁজে না পেয়ে অনি প্রস্তাব রাখল, চলো ট্রুথ আর স্যালেন্স গেলে। এই বাহানায় অনিলার হাত ছুঁয়ে দিল। অনিলার চোখে মুখে বিস্ময় খেলে গেল। অবিশ্বাস শিশুরে আওড়ালো, আমাকে দেখে কি তোমার পাগল বলে মনে হচ্ছে? আমি তোমার মতো চিতার সঙ্গে পাঞ্জা লড়বো ভাবলে কি করে? অনি দুষ্টু হেসে বলল, না, হাত ছুঁয়ে দেওয়ার পর না খেললে ধরে নেওয়া হয় তুমি তোমার প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করে তার বশ্যতা স্বীকার করেছো, নিজেকে দুর্বলতার কাতারে দাঁড় করাচ্ছ। মুহূর্তে অনিলার চোখ মুখ শক্ত হয়ে উঠল। মেক্সিকানরা সব রকম পরিস্থিতিতে নিজেকে অবিচল হিসাবে উপস্থাপন করতে পছন্দ করে। সেও সেই মূল মন্ত্রের ঊর্ধ্বে নয়। প্রতিপক্ষ যতই বলবান হোক না কেন, সেই মূল মন্ত্র তার মনে রাখা উচিত। খেলায় হারজিত থাকবে। তাই বলি কি অনিলা ভয় পেয়ে আগেই হার মেনে নিবে? কখনো না। নিশ্চিত পরাজয় জেনেও অনিলা টেবিলের অন্য প্রান্তে গিয়ে বসল। সোহাম বেশ উচ্ছ্বসিত হয়ে সিটি বাজিয়ে উঠল। ফুল এগ্রিবা বাকিয়ে ভ্রু কুচকে তাকালো। সোহাম একগাল হেসে তার উদ্দেশ্যে বলল, আরে প্লেফুল, জলদি টেবিলের কাছে চলে, না হলে অনেক কিছু মিস করে ফেলবে। ফুল কৌতূহল বশত এগিয়ে গেল টেবিলের দিকে। অনিলা কটমট চোখে অনিকে ভয় দেখাতে চাইছে আর হাতের আঙ্গুল টেনে টেনে ব্যায়াম করছে। অনি মিটিমিটি হাসছে। ফুল প্রশ্নবিদ্ধ চোখে সোহামের দিকে প্রশ্ন ছুড়ল। ওনারা কি করবেন? সোহাম সবজান্তা কণ্ঠে উত্তর দিল, ওরা দুজন ট্রুথ আর সাইলেন্স খেলবে। ফুল আগ্রহী হয়ে জানতে চাইল, এটা কেমন খেলা? ট্রুথ অর ডেয়ার শুনেছি, ট্রুথ অর সাইলেন্স কখনো শুনিনি তো। সোহাম বাড়তি ব্যাখ্যা দিয়ে ফিসফিসিয়ে বলল, আমাদের গ্রুপে তাকে সবচেয়ে শক্তিশালী হিসাবে মানা হয়, যার সাথে বাঙ্গালোরে কেউ জিততে পারবে না। একদিন পার্টি চলাকালীন আমাদের বর্তমান মাস্টার সে তার সাথে পাঞ্জা লড়তে চায়। লেট মাস্টার, যাকে আমরা অবশ্যই স্যার বলে রাখতাম, সে এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল। বলে রাখা ভালো, সে পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। খেলার আগ মুহূর্ত স্যার শর্ত রেখে বলেছিলেন, যে হারবে তাকে প্রতিক্ষণ একটা প্রশ্ন করবে, তাকে সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যদি উত্তর না দিয়ে চুপ থাকে, তাহলে গুনে গুনে 100 ব্যথাঘাত সহ্য করতে হবে। আর যদি মিথ্যা বলে, কর্মফল স্বরূপ তার বলা মিথ্যা কথাটা ভয়ঙ্করভাবে তার উপরেই একদিন লুটে পড়বে। এই ছিল ট্রুথ আর সাইলেন্ট গেমের ইতিহাস। ফুল সম্পূর্ণ মনোযোগ দিয়ে ব্যাখ্যাটুকু অনুধাবন করল। আপনাদের আগের মাস্টার কর্মফলে এত বিশ্বাস করতেন? সোহাম পুনরায় নিচু গলায় বলল, হ্যাঁ, কারণ তিনি একজন বিধ্বস্ত ছিলেন। ধর্ম নিয়ে ততটা বাড়াবাড়ি না করলেও এই একটা বিষয় খুব মানতেন। তিনি দেহর জন্য গিভ অ্যান্ড টেক স্টেজেস বানিয়ে দিয়েছিল, যেটা আমরাও ফলো করার চেষ্টা করছি, যাতে কর্মফলের ভারে চাপা পড়ে না যায়। ফুলের মাথায় একটার পর একটা প্রশ্ন প্রবল বেগে ছুটে চলেছে, কিন্তু তার উৎসুক নারী মন সব প্রশ্ন দাবিয়ে রেখে অপ্রাসঙ্গিক প্রশ্নটাই আগে করে বসল। সেদিন লড়াইয়ে কে জিতেছিলেন? সোহাম ফুলের প্রশ্নের উত্তর দিতে পেরে আনন্দে নেচে উঠল। ফুল তার সঙ্গে এত কথা বলছে ভাবতেই সুরসুরি অনুভূতি হচ্ছে। সে অত্যন্ত গর্ব করেই বলল, সবাইকে একদম হতভাগ হয়ে দিয়ে সেদিন আমাদের দেহ জিতে গিয়েছিল। চেপে রাখা দমটা ছেড়ে দিল ফুল। সে কখন যে অস্থির হয়ে গিয়েছিল নিজেই জানে না। জিতে গিয়ে সে খুব খুশি হয়েছিল নিশ্চয়ই।
সোহামের মুখের হাসি নিমিষেই মিলিয়ে গেল। বুঝতে পারল সে অনেক কিছুই বলে ফেলেছে যেগুলো বলা ঠিক হয়নি। তখনও মানসপটে ভেসে উঠল সেদিনের স্মৃতির খণ্ডাংশ। উদ্যান মূলত রিহানের উস্কানিতে পড়ে স্যারের সাথে লড়াই করার মনস্তাব করেছিল। জেতার পর উদ্যান স্রেফ একটা প্রশ্নই ছুড়েছিল, সেটা হলো স্যার, আপনি আপনার পজিশনে নেক্সট কাকে দেখতে চান? উদ্যানের মুখ থেকে সত্য বের করতে গিয়ে এভাবে নিজের মনের কথা স্বীকার করতে হবে ভাবতেও পারেনি। স্যার এল ট্রুয়েনো তবু অকপটে বলেছিলেন, আমি তোকে দেখতে চাই তো। আমি হলফ করে বলতে পারি তুই আমার চেয়ে অনেক বড় পজিশনে যাবি একদিন। উদ্যানের মনের খুশির ছিটে ফোটাও পরিলক্ষিত হলো না। সে শুধু রিহানের দিকে তাচ্ছিল্যের দৃষ্টি ছুড়ে দিয়েছিল। বিপরীতে রিহান রাগে পারছিল না সবকিছু তছনছ করে দিতে। সোহম স্যার, কি হলো? ফুলের ডাকে সোহামের হুঁশ ফিরল। বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ বলো। ফুল গলার স্বরে ভার নামিয়ে শুধালো। সে মাস্টার এখন কোথায়? তার সাথে ওনার ঠিক কেমন সম্পর্ক ছিল? সোহাম বুঝতে পারলো সে আর একটু মুখ খুললে বাজেভাবে ফেসে যাবে। মূলত সে খুব সহজে মিথ্যা বলে দিতে পারে না, আর না পারে চটজলদি মন গড়া কাহিনী বানিয়ে শুনিয়ে দিতে। এটা তার এক ধরনের উইক পয়েন্ট। তাই নিজের সুরক্ষার কথা ভেবে বাক্যহারা হয়ে প্রায়শই নিশ্চুপ হয়ে যায়। হঠাৎই অনিলার অট্টহাসির শব্দ ভেসে এলো। ফুল ঝাঁকুনি খেয়ে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অনিলা অনবরত বলেই চলেছে, জিতে গেছি, জিতে গেছি, ইয়াহু! সোহাম হতবিহ্বল হয়ে চেঁচিয়ে উঠল, কি অনি, তুই অনিলার কাছে হেরে গেছিস? লাইক সিরিয়াস? অনিলা গাল ফুলিয়ে বলল, এত অবাক হওয়ার কি আছে? তুমি বরং কাউকে গিয়ে করলার জুস নিয়ে আসতে বলো। সোহাম মুখ বিকৃত করে ফেললো সঙ্গে সঙ্গে। কলা জুস দিয়ে কি করবে? অনিলা হাত নাড়িয়ে নাড়িয়ে বলল। আমার প্রশ্নের উত্তর না দিলে ওকে করলার জুস খাওয়াবো। সোহাম তাজ্জব বনে গেল। এহ, অনিলা নাক উঁচু করে বলল। ও নয় হ্যাঁ, যাও নিয়ে আসো। সোহাম মেকি হেসে অনিকে শাসিয়ে বলল, বউর কাছে হেরে গিয়ে মান সম্মান তেজপাতা বানিয়ে দিলি তো। পরের বার আসিস আমার সঙ্গে টেক্কা দিতে, তখন যদি এইভাবে হেরে না যাস খবর আছে তোর। সোহাম মুখ ভেঙে করলা জুস আনতে চলে গেল। অন্যদিকে উদ্যান ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। আঙ্গুলের ফাঁকে ধরে রাখা সিগারেট নিজ গতিতে পুড়ে যাচ্ছে। লুহান মাথা নিচু করে চেয়ারে বসে আছে। উদ্যান সিগারেটে টান দিয়ে নির্লিপ্ত সুরে বলল। তুই যাচ্ছিস না কেন? লুহান অনুশোচনার ভারে নুয়ে গিয়ে বলল, আমি 2 বার নিজের কাজে ব্যর্থ হয়েছি। একবার তোকে রিহানের আক্রমণ থেকে বাঁচাতে পারিনি, আরেকবার ফুলের প্রোটেকশনের নিশ্চয়তা করতে পারিনি। তুই আমাকে চাইলে পানিশড করতে পারিস। তোকে পানিশ করে কোনো লাভ হবে না। আমার মনে হয় তুই নিজের কাছে পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারছিস না, তাই না? লুহান দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। হ্যাঁ, সেই ঘটনাটা লাগাতার মনোযোগে বিশ্ব ঘটাচ্ছে। রুমাকে কি কোনোভাবেই দূরে কোথাও পাঠিয়ে দেওয়া যায় না? উদ্যান সিগারেট ফেলে দিয়ে দুহাত পকেটে ঢুকিয়ে নিল। ঘাড় কাত করে বলল, আপাতত যাচ্ছে না, আমার সন্দেহ লিস্টে ওর নামও রয়েছে। লুহান হক চকিয়ে গেল। ও কোনোভাবে রিহানের সঙ্গে জড়িত থাকতে পারে না তেহ। উদ্যান তাকে পাশ কাটিয়ে হাঁটতে লাগলো। বিড়বিড়িয়ে বলল, জড়িত না থাকাই ভালো। স্পাইকে খুঁজে পেয়ে গেলে তোর যেখানে ইচ্ছা সেখানেই পাঠিয়ে দিস। এক জগ করলা জুস নিয়ে সোহামকে এগিয়ে আসতে দেখে মেলো কানের হেডফোন খুলে তাকে অনুসরণ করে টেবিলের কাছে চলে এলো। তখনই উদ্যান আর লুহানও উপস্থিত হলো। ফুল হঠাৎ উদ্যানকে দেখে কেঁপে উঠল। উদ্যানের চুইংগাম চিবাতে চিবাতে এক নজর তাকে দেখে নিয়ে চেয়ারে বসে পড়ল। আরে করলার জুসের কোনো প্রয়োজন নেই, তুমি তাড়াতাড়ি যা প্রশ্ন করার করে ফেলো। অনির কণ্ঠ শুনে মনে হচ্ছে অনিলার চেয়েও সে বেশি উৎসাহী। করলা জুস টেবিলের উপর রেখে দিতে অনিলা নড়ে চড়ে বসলো। বুক ভরে শ্বাস নিয়ে হুট করে প্রশ্ন করে ফেললো, ঠিক কি করলে তুমি আমাকে মুক্ত করে দিবে, সত্যি করে বলো। সঙ্গে সঙ্গে অনির মুখ চুপসে গেল। সে ইচ্ছে করে হেরে গেছে স্রেফ অনিলার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে এমন প্রশ্ন সে আশা করেনি। হতাশায় অনি চেয়ারে সমস্ত শক্তি ছেড়ে দিয়ে নিষ্প্রাণ হয়ে বসে রইল কিছুক্ষণ। অনিলা অভিমানী সুরে আওড়ালো, আমি জানতাম তুমি এই প্রশ্নের উত্তর দিবে না, সেই জন্যই করলার জুস আনিয়েছি। অনি তড়াক করে সোজা হয়ে বসলো। চোখে মুখে গাম্ভীর্য টেনে তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিল, তুমি আমাকে মেরে ফেললে মুক্ত হয়ে যেতে পারবে। অনিলা মুহূর্তেই থমকে গেল। ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল অনির থমথমে মুখ পানে। উত্তরটা যে তার মনোপুত হয়নি তা স্পষ্ট। অনিলা উঠে যেতে নিলে অনি খপ করে আবারও তার হাত ধরে ফেলে। আমি আর এক রাউন্ড খেলতে চাই। অনিলার মন সায় দিল না।
হাত ছাড়ানোর জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু অনিও নিজের কথায় অনড়। সে খেলবে মানে খেলবে। নিরুপায় হয়ে অনিলাকেও খেলতে হলো। সেকেন্ডের মধ্যেই জিতে গেল অনি। সোহাম সিটি বাজিয়ে অনির পিঠে ঠাস ঠাস করে বাহবা দিল। অনিলা মুখ বিচার করে পালিয়ে যাওয়ার পথ খুঁজতে লাগলো, কিন্তু আত্মসম্মানের খাতিরে চলে যেতে পারল না। লুহান তাড়া দিয়ে বলল, রান্না কমপ্লিট হয়ে গেছে, দ্রুত খেলা শেষ কর, খিদে পেয়েছে খুব। অনি বাহু টান টান করে প্রশ্ন করল। ঠিক কি করলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইবে না নীলা? অনিলা বিস্ফোরিত নয়নে তাকালো। কয়েক সেকেন্ড ভেবেও কোনো উত্তর বের করতে পারল না। আসলে এই প্রশ্নের উত্তর তার জানা নেই। করলা জুস দেখে এবার তার কান্না পেয়ে গেল। এই জন্যই হয়তো বলে, কারো জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। কি হলো অনিরা, ও উত্তর দেবে নাকি? কলাম জোশ খাবে, করলা জোশ? সোহামের ঠেস লাগানো কথায় সত্যি সত্যি অনিলা চোখ জোড়া ছলছল করে উঠল। ফুলের খারাপ লাগলো তার জন্য। সে আগ বাড়িয়ে বলল, এই খেলায় অবিচার হয়েছে অনিলা আপুর সঙ্গে। সে একজন মেয়ে হয়ে অনি স্যারের বিপরীতে না পারাটাই তো স্বাভাবিক। তাই শুধু শুধু আপুকে এত বড় শাস্তি দেবেন না। লুহান অনির পক্ষ নিয়ে বলল, অনিলাকে কেউ ওটা দেখতে জোর করেনি। অনির প্রশ্নের উত্তর দিয়ে দিলেই হয়ে যায়। অনিলা ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণে নিয়ে গ্লাসের দিকে হাত বাড়িয়ে দিল। তখনই অনি বাধা দিয়ে সাবলীল গলায় বলল, এগুলো খেতে হবে না, জাস্ট দামেও বেসো, ব্যাপারটা মিটে যাবে। অনিলা ছিটকে দূরে সরে গেল। সোহাম হো হো করে হেসে উঠল। লুহান হাসি আটকে খুক খুক করে কাশলো। ফুল হা হয়ে অনির কথাটা বোঝার চেষ্টা করলো। মনে পড়ে গেল এমন একটা কথাই উদ্যান একদিন বলেছিল তাকে। সে মানে বুঝতে পারেনি। রাগে অনিলার দিশেহারা অবস্থা। সে ফুঁসে উঠে ভিলার পথে হাঁটা ধরল। অনিতপ্ত শ্বাস ফেলে কপাল চাপড়ে বলল, সরি অনিলা, তোমাকে কিছু দিতে হবে না, আর করলার জুসও খেতে হবে না। শুধু রাগ করো না প্লিজ। তুমি যদি না খেয়ে চলে যাও, আমি কিন্তু আরো বেশি রেগে যাবো। নিজের পরিস্থিতি কঠিন করে ফেলো না। অনিলা পা ঘুরিয়ে ফিরে এলো। অনির সাথে রাগ করে না খেয়ে থাকবে না সে। ফুল দোনমনো করে অনিলার পাশে গিয়ে থামলো। মেয়ের দুজন খাবার সার্ভ করে দিচ্ছে, বাকিরাও যার যার মতো ব্যস্ত। অনিলার রাগ যে কমেনি তা তার কপালের ভাঁজ দেখে বোঝা যাচ্ছে। ফুলকে আগে পিছে ঘুরঘুর করতে দেখে অনিলা জিজ্ঞাসা করলো, কিছু কি বলবে ফুল? ফুল সরল হেসে উপর নিচ মাথা নাড়ালো। হ্যাঁ আপু, কিন্তু তুমি মনে হয় এখনো রেগে আছো, তাই না? আমি তোমার উপরে রেগে নেই ফুল, যা বলতে চাও বলে ফেলো। ফুল ইতস্তত বোধ করে ভেঙে ভেঙে বলল, আপু, তখন অনিস তোমাকে অন্য ভাষায় কিছু একটা বলেছিল। তুমি কি আমাকে বলবে সে কি বলেছে? অনিলা নীরব রইল। ফুল হাত কচলাতে কচলাতে বলল, বলো না আপু, আমার কাছে ফোন থাকলে ট্রান্সলেট করে নিতাম, কিন্তু ফোন নেই তো। অনিলা দৃষ্টি নামিয়ে মিনমিনিয়ে বলল, জাউরাটা স্প্যানিশে বলেছিল দামে উন বেশো, যার মানে আমাকে একটা চুমু দাও। ফুল হা হয়ে গেল। উদ্যানের সেদিনের কথার অর্থ আন্দাজ করতে পেরে চোয়াল খসে পড়ে যাওয়ার উপক্রম। তাকে স্তব্ধ হয়ে যেতে দেখে অনিলার লজ্জা লজ্জা লাগলো। খেতে চলো ফুল। অনিলা উল্টো ঘুরে চলে গেল, কিন্তু ফুল বেকুবের মতো ঠায় দাঁড়িয়ে আছে এখনো। সোহাম দেখলো উদ্যান একটা ফোন কল রিসিভ করে কথা বলতে একটু দূরে সরে গেছে। এই অবকাশটুকু কাজে লাগিয়ে সোহাম ফুলের পাশে গিয়ে দাঁড়ালো। থিতুস্বরে বলল, আমি তোমাকে ট্রুথ আর সাইলেন্ট গেমের ব্যাপারে যা বলেছি তা আবার দেহকে বলে দিও না। হঠাৎ সোহামের কথায় ফুল ধরফড়িয়ে উঠলো। ভেবাচাকা খেয়ে গেল সোহামও। বুকে থুতু দিয়ে ফুল চোখ ফেরালো তার দিকে। ঠোঁট নেড়ে চালাকি করে বলল, আমি একটা শর্তে বিষয়টা গোপন রাখবো। সোহাম মুখ কুচকে বলল, তোমাকে একটু বেশি বলে ফেলা কি আমার অপরাধ ছিল? ডাউটফুল। তুমি এখন আমাকে বিষয়টা নিয়ে ব্ল্যাকমেল করবে? ফুল মাথা চেপে ধরে অসহায় গলায় বলল, আমি ব্ল্যাকমেইল করছি না সোহম স্যার, আপনার সাহায্যের খুব প্রয়োজন। আমি সেই জন্যই একটু ট্রিকি হওয়ার চেষ্টা করলাম। সোহাম উৎসাহ দমিয়ে রেখে জানতে চাইল, একটু ভালোভাবে সাহায্য চাইলেই আমি আমি করে দেব। এতে ট্রিট প্ল্যান করতে হবে না। স্কিলফুল। ফুল ঠোঁট যুগল প্রসারিত করে জোরপূর্বক হাসলো। সোহামের দেওয়া নামগুলো তার কাছে বিরক্তিকর লাগে, কিন্তু পরিস্থিতি এমন যে সে চাইলেও কিছু বলতে পারবে না। সোহাম ভ্রু উঁচিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো, বলো মাইন্ডফুল, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ফুল সতর্ক চোখে আশেপাশে চোখ ঘুরিয়ে ঠোঁট চেপে বলল, আপনি আপনাদের থেকে পাঞ্জা লড়াইয়ের চ্যালেঞ্জ করবেন। কোনোভাবে জিতে গেলে আমি সেই প্রশ্ন করতে বলবো, সেই প্রশ্নটা করবেন। সোহাম আতকে উঠে পিছিয়ে গেল। মাথা নেড়ে বলল, মনস্টারের শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ফিয়ারফুল যদি থাকতো তাহলে আমাকে এটা করতে বলতে না। ফুল একটু সাহস জুগিয়ে বলল,
আপনাকে দেখেও কোনো অংশে কমজোর বলে মনে হচ্ছে না। আপনি সবটুকু দিয়ে লড়লে ঠিক তাকে হারিয়ে দিতে পারবেন। একবার চেষ্টা করে তো দেখুন। সোহামের ঘাম ছুটে গেল, কিন্তু ফুলের সামনে নিজেকে ভীতু বলে প্রমাণ করতে চায় না সে ভীতু। সোহাম কি সত্যি ভীতু? আহা, সে ভীতু নয়, কিন্তু মাস্টারকে চ্যালেঞ্জ ছোড়ার মতো এক্সট্রিম লেভেলে সাহসীও নয়। সে জানে স্রেফ চ্যালেঞ্জ ছোড়ার কারণেও তাকে পানিশমেন্ট দেওয়া হতে পারে। সোহাম মেকি হেসে কেটে পড়তে চাইল, কিন্তু ফুল ও নাছর বান্দা তার পেছনে আঠার মতো লেগে রইল। সোহম স্যার, ওনার হাতে ব্যথা, কোনোভাবেই আপনাকে হারাতে পারবে না। বিলিভ ইউরসেলফ, আপনিই জিতবেন। ফুলের চোখ চকচক করছে, যেন সে ভবিষ্যৎবাণী করে বলে দিচ্ছে সোহামই জিতবে। ফুলকে সোহামের পেছন পেছন ঘুরঘুর করতে দেখে উদ্যানের সম্পূর্ণ মনোযোগ ফোন থেকে সরে গেল। সোহাম আগাম সতর্ক সংকেত আজ করতে পেরে ফুলকে থামিয়ে দিয়ে বলল, দেহ, আমাকে চোখ দিয়ে ভস্ম করে দেওয়ার আগে তুমি নিরাপদ দূরত্বে পৌঁছে যাও। ফুল জেদ ধরে বলল। আপনি রাজি না হওয়া পর্যন্ত যাব না আমি। সোহাম বিমর্ষ চিত্তে শ্বাস ফেলে বলল, আমি রাজি হয়ে যাব, কিন্তু তোমার জন্য আমাকে পানিশড হতে হলে তোমার কি একটু খারাপ লাগবে না? ফুল ফটাফট বলল। আমি আপনাকে পানিশমেন্টের হাত থেকে বাঁচাবো। ফুলের প্ররোচনায় সোহাম ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাজি হয়ে গেল। রোবোটিক পায়ে উদ্যানের সামনাসামনি গিয়ে দাঁড়ালো। ফুল চেতনার স্ফুলিঙ্গে জল জল করে উঠল। বাকিরা খাবার খেতে বসেছিল সবে মাত্র, তখনই সোহামের উদ্যানের ডান হাত ধরে ঘোষণা করে দিল, আমি দেহর সঙ্গে পাঞ্জা লড়তে চাই। সবার খাওয়া দাওয়া থেমে গেল মুহূর্তে। উদ্যান তীক্ষ্ণ চোখে তাকালো সোহমের হাতের পানে, যেই হাত দিয়ে সে তার হাত ধরে রেখেছিল। টেবিলের এক প্রান্তে বসে আছে উদ্যান, আরেক পাশে সোহাম, অন্যরা তটস্থ হয়ে চারিপাশে দাঁড়ানো। উদ্যান শার্টের হাতে গোটাতে গোটাতে অনর্থক তাকিয়ে আছে একদিকে। লুহান বিচলিত কণ্ঠে বলল, ইউ ক্লিয়ারই মেসেজ আপ, নইলে দেহকে খেলতে নামাতি না। সোহাম ওর দিকে ফিরে চাপা স্বরে বলল, তুই আবার মেড আপ করিস না, না হলে তোর পরিণতিও আমার মতোই হবে। ভালো করে কোথাও গিয়ে লুকিয়ে পড়। আমার কেন জানি মনে হচ্ছে ওর নেক্সট বলির পাঠা তুই। লুহান বুঝে উঠতে পারল না ঠিক কোন বিষয়ে সোহাম তাকে সতর্ক করলো। মেলো আপত্তি জানিয়ে আওড়ালো, তেহুর হাতের ক্ষত পুরোপুরি শুকায়নি। আজই তোর পাঞ্জা লড়তে মন চাইলো? ওর ঘায়ল হওয়ার সুযোগ এভাবেই হাতিয়ে নিচ্ছিস। সোহামের মন খারাপ হয়ে গেল, তবুও কোনো প্রতি উত্তর করলো না। খেলা শুরু হলো। সবাই লক্ষ্য করলো ফুল হাততালি দিয়ে সোহামকে চেয়ার আপ করছে। প্রথম দিকে উদ্যান হাত নাড়াচ্ছিল না, মাঝ বরাবর দাঁড় করিয়ে রেখেছিল। ফুল ভেবেছিল সোহাম হয়তো যে তার সন্নিকটে, কিন্তু সোহাম হাড়ে হাড়ে টের পাচ্ছিল উদ্যান জেনে বুঝে তার হাত দুমড়ে মুচড়ে ফেলেছে। ফুলের সামনে সে গুঙিয়ে উঠতেও পাচ্ছে না, দাঁত পিষে সহ্য করে নিচ্ছে। এক পর্যায়ে না পেরে সে হেরে যেতে চাইল, কিন্তু উদ্যান তাও হতে দিল না। তার হাত স্থির করে ধরে রাখলো। ফুলের দিকে না তাকিয়েও যেন দানবটা ফুলের চেয়ার আপ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। ব্যথা অসহনীয় হয়ে উঠলে সোহাম না পেরে বাম হাত দিয়ে টেবিলের উপর বাড়ি মারতে লাগলো। সবাই বুঝতে পারলো সে সংকেত তে বোঝাতে চাইছে পরাজয় স্বীকার করে নিয়েছে, কিন্তু উদ্যান বিন্দুমাত্র পরোয়া করল না। সোহাম ব্যথায় কুকিয়ে উঠতে ফুল থমকে গেল। সাথে সাথে উদ্যান সোহামের হাত টেবিলের ঠেকিয়ে ছেড়ে দিল। সোহাম নিজের হাত গুটিয়ে নিয়ে ফু দিতে লাগলো। যন্ত্রণায় তার প্রাণ ওষ্ঠাগত, গলা ফাটিয়ে ব্যথাতুর কণ্ঠে কেকিয়ে উঠল, এই কোথায় আসিস? বরফ আনা জলদি। একজন মেয়ের ছুটে গেল বরফ আনতে। বরফ গলা পানিতে হাত চুবিয়ে যেন জানে পানি এলো সোহামের। মেলো ফিচেল হেসে বলল, তে এবার তোর যা মন চায় ওকে জিজ্ঞেস কর। মুখ কালো করে তাকিয়ে আছে ফুল। সোহামের জন্য খারাপ লাগছে তার, কিন্তু সে হার মানেনি এখনো। চোখ ঘোরাতে লুহান নজরে এলো। সে পা টিপে টিপে তার দিকে এগিয়ে গেল। কোমল সুরে ডাকলো, লুহান স্যার, শুনুন না। লুহান ভ্রু কুচকে চোখ ফেরালো। হ্যাঁ বলো। ফুল উচ্ছ্বসিত হয়ে তাকে নিজের পিছে পিছে যেতে ইশারা করলো। লুহান সাদাসিধা মনে চলে গেল খানিকটা দূরে। ফুল সৌজন্যমূলক হেসে বলতে শুরু করলো, এখানে উপস্থিত সবার মধ্যে আপনাকে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। তার উপর আপনি নাকি প্রোটেকশন চিফ। আপনি কেন খেলছেন না ওনার সাথে? নিজের শক্তি যাচাই করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে পাপ হবে তো। লুহান তৎক্ষণাৎ বুঝে গেল সোহাম এই প্রলুব্ধতার পূর্বাভাসই দিয়েছিল তাকে। সে মিছিমিছি বাহানা দিয়ে বলল, তেউর হাতের অবস্থা ভালো নেই, এখন ওকে জ্বালানো ঠিক হবে না। ফুল মুখ বাঁকিয়ে বলল, হাতের অবস্থা ভালো না থাকার পরেও সোহম স্যার জিততে পারেনি। ভালো থাকলে নিশ্চয়ই জিতে উল্টে ফেলতেন, তাই না? লুহান উল্টো ফুলকে আবেগে ভাসিয়ে দেওয়ার লক্ষ্যে বলল, ওয়াইফ হয়ে হাজবেন্ডের দুর্বলতা ফায়দা নিতে চলেছ, খারাপ লাগে না ওর জন্য? ফুলের বুকের ভেতর ধক করে উঠল। অস্থিরতা আগ্রাসী হয়ে ওঠার আগে অনুভূতি দমিয়ে রেখে বলল,
আপনারা কেউ বুঝতে পারবেন না তাকে ঘিরে আমার মনে কতগুলো প্রশ্ন জমে আছে, যেগুলোর উত্তর পাওয়ার জন্য আমি আমার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। লুহান ঠাট্টা করে বলল। তাহলে তুমি কেন ছাড়ছো না? ফুল হড়বড়িয়ে গেল। আমি হ্যাঁ, তুমি তুমি ট্রাই করে দেখো। লুহান চলে যেতে নিলে ফুল রেগে মেগে বলে ফেলে। আমি তখন আপনাকে পানিশমেন্টের হাত থেকে বাঁচিয়েছিলাম, তাই আপনি এখন আমার হয়ে ওনার সঙ্গে পাঞ্জা লড়বেন? লুহান বিরক্ত হয়ে বলল। আর আমি এমন না করলে তুমি কি করবে? আমি ওনার কাছে গিয়ে বলবো আমাকে পর্যাপ্ত প্রোটেকশন দিতে না পারার কারণে আপনাকে পানিশমেন্ট দিতে। লুহান অবিচল কণ্ঠে বলল। যাও গিয়ে বলো, আমি পানিশড হতে এতটাও ভয় পাই না। ফুল বুঝতে পারল যে কথাটা সে বলতে চায় না সেই কথাটাই এই মুহূর্তে বলতে হবে। ফুল দৌড়ে এসে তার পথরোধ করে ফেলল। আপনি যদি আমার হয়ে তার সঙ্গে না লড়েন, তাহলে আমি সেই কথাটা সবাইকে বলে দেব যেটা আপনি সবসময় লুকিয়ে রাখতে চেয়েছেন। লুহানের শরীর থেকে যেন আত্মাটা এক মুহূর্তের জন্য বেরিয়ে গেল। কি বলে দেবে তুমি? ফুল দৃষ্টি মাটিতে নিক্ষেপ করে শীতল গলায় বলল। আপনার সঙ্গে রুমাপুর চক্কর চলছে। আপনি তার সাথে যা করেছেন আমি বিস্তারিতভাবে বাকিদের খুলে বলবো। এই একটা বাক্যই যথেষ্ট ছিল লুহানকে হাতের বাচ্চা থেকে ভেজা বিড়ালে রূপান্তরিত করে দেওয়ার জন্য। ফুল সেদিন তাদের কথা শুনে ফেলেছে ভাবতে গলা শুকিয়ে গেল, দম বন্ধ হয়ে এলো। তবুও ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে বলল। তুমি সেই দিন কতটুকু শুনেছ আগে বলো, তারপর আমি ভেবে দেখব। ফুল কুটিল হেসে বলল। আমি যা যা শুনেছি পুরোটা কেবল বাকিদের সামনেই বলবো, আপনি বরং তখনই শুনে নিন। ফুল হাঁটা ধরতে লুহান উপায়হীন হয়ে বলে উঠল। দয়া করে কাউকে সেই প্রসঙ্গে কিছু বলো না ফুলপরি, বিশেষ করে মেলোকে। দেখো আমি কত সুন্দর করে তোমাকে বলেছি, কতটা অসহায় শোনাচ্ছে আমার কণ্ঠ। আমি জানি তুমি অনেক দয়ালু, আমাকে বিপদে ফেলবে না। ফুলের পা থেমে গেল, ম্লান কণ্ঠে বলল। আপনি আমার প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করুন, আমি কাউকে কিছুই বলবো না। ফুল চলে গেল বাকিদের কাছে। উদ্যান নির্লিপ্ত ভঙ্গিতে বসে বসে শিক্ষাবাব খাচ্ছে। অনিলার থেকে ফুল জানতে পারল সোহামকে উদ্যান কোনো প্রশ্নই করেনি, আর না তো কোনো পানিশমেন্ট দিয়েছে। কথাটা শুনে ফুল স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলো। লুহান হঠাৎ উদ্যানের সামনে গিয়ে দাঁড়ালো, খপ করে হাত ধরে বলল। আমিও তো চ্যালেঞ্জ করছি। উদ্যান ঘাড় কাত করে কাবাবটুকু মুখে পুরে বলল। ওকে, লেটস প্লে, ইটস গোয়িং টু বি ইন্টারেস্টিং। খেলা শুরু হতেই ফুল চেয়ার আপ করতে লাগলো। সোহাম পাশে এসে বলল। এইভাবে চেঁচিও না। তুমি যতক্ষণ চেঁচিয়েছ ততক্ষণ ও হাতের বল প্রয়োগ করে গেছে, হার মানের পরেও ছাড়েনি। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো। ফুল থেমে গেল, মিনমিনিয়ে বলল। সরি সোহম স্যার, আমি বুঝতে পারিনি আমার এই সামান্য খুশিতে সিচুয়েশন এতটা খারাপ হয়ে যাবে। তবে আজ আমি বুঝতে পারলাম আপনি ততটাও খারাপ নন যতটা আমি ভেবেছিলাম। এই স্বল্প প্রশংসাতে সোহাম যেন ব্যাপক খুশি হলো। লুহানের সাথে লড়তে গিয়ে উদ্যানকে কিছুটা বেগ পেতে হলেও শেষমেশ জয়ের শিরোপা উদ্যানের হাতেই উঠল। লুহান ফুলের দিকে তাকিয়ে মলিন হাসলো। ফুল ঠোঁট ফুলিয়ে বলল। কোনো ব্যাপার না, আপনি চেষ্টা করেছেন এটাই তো অনেক। ফুলের শেষ ভরসা ছিল অনি, অবশ্য তাকে রাজি করাতে বেশি কসরত করতে হয়নি। ফুল শুধু বলেছিল। আপনি ওনার সঙ্গে খেলতে রাজি না হলে আমি আপনাকে এমন কিছু টিপস দেব বা ফলো করে আপনি অনিলা আপুর মনে জায়গা করে নিতে পারবেন। ব্যাস এতটুকুতেই কাজ হয়েছে। উপরন্তু উদ্যান কাউকে পানিশমেন্ট দিচ্ছিল না, এমনকি কোনো প্রশ্নও করছিল না, তাই তিনি রাজি হয়ে গিয়েছিল। কিন্তু উদ্যান তাকেও হারিয়ে দিয়েছে। খেলা শেষে ফুল এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। এত চেষ্টা করেও সে উদ্যানকে প্রশ্ন করার একটা চান্সও পেল না। বিষয়টা তাকে নৈরাশ করেছে। সে নিজের ভাবনায় ডুবেছিল। তখনই কারো হাতের আকস্মিক স্পর্শে সে ঝাঁকুনি খেয়ে পেছনে ফিরে দেখতে পায় উদ্যান তার হাত ধরে ফেলেছে। তাকে কিছু বলার অবকাশ না দিয়ে উদ্যান নিষ্পৃহ কণ্ঠে বলে ওঠে। আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। তার অকপট আর্জিতে ফুলে রন্ধে রন্ধে বিদ্যুৎ তাড়িত হলো। ঢোক গিলে বলল। আমি খেলবো না আপনার সাথে, হাত ছাড়ুন। উদ্যান ঠোঁট প্রসারিত করে হালকা হাসলো। পরপরই ফুল নিঃশ্বাস নিতে ভুলে গেল। উদ্যান তার কানের কাছে মুখ নামিয়ে বলল। তুমি যদি না খেলো আমি ওদের তিনজনকে এমন এমন প্রশ্ন করব যার উত্তর ওরা কেউ দিতে পারবে না, আর তারপর সাইলেন্ট থাকার অপরাধে তিনজনকে পানিশমেন্ট দেব। ফুল টলমলে নয়নে ক্যাম্প ফায়ার নিকট বসে থাকা বাকিদের দিকে তাকালো। প্রত্যেকে নিজেদের মতো করে এনজয় করছে। কি তুমি খেলবে নাকি আমি? ফুল ঠোঁট কাঁপিয়ে বলল। আপনি ওনাদের কোনো প্রকার শাস্তি দেবেন না, আমি খেলবো না আপনার সাথে। উদ্যান ফুলের সম্মতি পেয়ে তাকে টেনে নিয়ে গেল টেবিলের দিকে।
সবাই অবাক হয়ে তাদের পানে দৃষ্টি নিক্ষেপ করলো। যখন বুঝতে পারলো ফুল উদ্যানের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, তখন তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ফুলের শরীর থরথর করে কাঁপছে। সে একদম তৈরি নয় উদ্যানের সঙ্গে পাঞ্জা লড়তে। প্রচণ্ড আতঙ্কিত হয়ে সে বলে ফেলল, আপনি একজন পুরুষ, বয়সেও আমার চেয়ে অনেক বড়। আমাদের এই খেলাটা আনফেয়ার হবে। ফেয়ারলি খেলতে চাইলে আমাকে দুহাত ব্যবহার করার অনুমতি দিন। উদ্যান জীবের অগ্রভাগ গালের ভেতরে ত্বকে ঠেকিয়ে অত্যন্ত খাপচড়া গলায় উচ্চারণ করলো, অনুমতি দিলাম। তুমি চাইলেও হাতের পাশাপাশি পাও ইউজ করতে পারো, কিন্তু মনে রেখো আমি তোমার উপর বিন্দুমাত্র দয়া করব না। বাস্তবে আমি দয়া করতেও জানি না। ফুল গভীর শ্বাস টেনে টেবিলের উপর কনুই রাখলো। উদ্যানও একইভাবে হাত রাখলো। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে ফুলের হাত চেপে ধরল। ফুলের শরীর মৃদু ছন্দে কেঁপে উঠল। সে মেরুদণ্ড সোজা করে বসলো, ঢোক গিলে বলল, আপনি আমার হাত টেবিলে ঠেকানোর চেষ্টা করতে পারবেন, কিন্তু অসহনীয় চাপ প্রয়োগ করতে পারবেন না। আগেই বলে রাখলাম। ফুলের আশঙ্কাটা বুঝে উদ্যান আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি, তোমার হাত ভেঙে ফেলার কোনো ইন্টেনশন আমার নেই। যতটা সম্ভব জেন্টালি থাকো। তুমি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নাও। কথায় কথায় ফুল বাম হাত দিয়ে উদ্যানের হাত ঠেলে দিতে চাইল, কিন্তু উদ্যান তাকে সেই সময়টুকু দিল না। চোখের পলকে ফুলের হাত হুমড়ি খেয়ে টেবিলে ঠেকে গেল। সঙ্গে সঙ্গে ফুল চোখ বন্ধ করে নিল। উদ্যান তার হাত ছেড়ে দিয়ে হাঁটুতে হাত রাখলো, টেবিলের ওপর সামান্য ঝুঁকে পড়ল। ফুল তখনও নিজের হেরে যাওয়াটা মেনে নিতে পারছিল না। ঠিক তখনই উদ্যানের তুখর কণ্ঠ কানে এলো। আর ইউ রেডি প্যাটাল? ফুল তরাক করে চোখ মেলল। ভ্রু যুগল তীরের ফলার ন্যায় ধারালো করে উদ্যান ভরাট কণ্ঠে বলল, আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি কিনা জিজ্ঞেস করলাম। ফুল বুঝতে পারল আজ সরাসরি এড়িয়ে যাওয়ার পথ নেই। কৌশলে উদ্যানের মোকাবিলা করতে হবে। সে ঠোঁটের কোণে সামান্য বাঁক এনে বলল, আগে জেনে নিই, প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকার শাস্তি কিভাবে দিতে চাইছেন? লাঠি দিয়ে ঠাস ঠাস করে আঘাত করবেন, নাকি বিষাক্ত কথা দ্বারা দংশন করে নিজেকে সন্তুষ্ট করবেন? উদ্যানের মুখে লেগে থাকা প্রশান্তিটুকু নিমিষে মিলিয়ে গেল। তার বদলে ফুটে উঠল এক দুর্বোধ্য অভিব্যক্তি। চিপিয়ে চিপিয়ে বলল, আমি জানি তুমি আমার প্রশ্নের উত্তর দিবে না। উত্তর না পেয়ে আমার মেজাজ কল্লার চেয়েও তো হয়ে যাবে। তাই চুপ থাকা শাস্তি স্বরূপ তুমি এক গ্লাস কল্লা জুস খেয়ে নিলে হবে। হাতাহাতি কিংবা তর্কাতর্কি করার তেল পরিমাণের ইচ্ছা নেই আমার। তার উপর তোমার গায়ে হাত তুলবো ভাবলে কি করে? ফুল দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দিন, যা প্রশ্ন করার করে ফেলুন। উদ্যান চোখের মনে স্থির হয়ে গেল ফুলের উপর। আগ্রহী কণ্ঠে শুধালো, তুমি ডায়েরির কিছু পৃষ্ঠা ছেড়ে ফেলছিলে কেন? ফুল চাইলেই মিথ্যা কিছু বানিয়ে বলে দিতে পারত, কিন্তু না, সেও কর্মফলে বিশ্বাস করে। সে মনে করে এই খেলায় বসা মানে সত্য বলার প্রতিশ্রুতি দেওয়া। সেখানে মিথ্যা বললে তার পরিণাম ভোগ করতেই হবে। সে আর কথা বাড়ালো না। হাত বাড়িয়ে গ্লাসে করলার জুস ঢাললো। তারপর বাম হাতে নাক চেপে ধরে পুরোটা ঢকঢক করে গিলে ফেললো। গ্লাস নামাতেই তেতো স্বাদটা জিভের গোড়া থেকে এক ঝটকায় পুরো মুখে ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য তার নেত্রপল্লব শক্ত হয়ে বন্ধ হয়ে গেল। ভ্রু দুটো অজান্তেই কপালে দিকে সেটে এলো। মুখ না বাঁকানোর আপ্রাণ চেষ্টা করলো সে, তবু চোয়ালের পেশিগুলো টান টান হয়ে উঠল। চোখ খুলতেই দেখা গেল সেখানে ক্ষণিকের জন্য জল জমেছে। সোহামসহ বাকিরা যেন জুসে তিক্ততা না খেয়ে অনুমান করতে পারল। অনিলা হা হুতাশ করে বলল, ধ্যাত, করলার জুস আনার আইডিয়াটা একদম ফালতু ছিল। উদ্যান হালকা হাসলো। এই সামান্য প্রশ্নের উত্তর দিতে পারলে না প্যাটাল? ফুল হাতের পিঠে ঠোঁট মুছল, মাথা কিঞ্চিত তুলে উদ্যানের দিকে তাকালো। আপনিই বা কেন এই সামান্য প্রশ্নের উত্তর দিতে জানতে চাইলেন? উদ্যান মাথা নেড়ে বলল, তুমি উত্তর দেবে না জানতাম, তাই সামান্য প্রশ্নই করেছি। উদ্যান আবারও টেবিলের উপর হাত রাখলো। এই দফায় সে ফুলকে একটু সময় দিল। ফুলও পুরোদমে চেষ্টা করলো তাকে হারানোর। কাঁধে শক্ত করলো, কবজি স্থির রাখলো, শরীরের সমস্ত জোর ঠেলে দিল, তবুও পারল না। উদ্যান এবার প্রশ্ন ছুড়ল, সেদিন আকসারকে দেখে রিয়েক্ট করছিলে কেন? ফুলের শরীর কেঁপে উঠল। সে প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টায় নাকের নিচে আঙ্গুল ঘষল। তারপর নিরুত্তর থেকে আরেক গ্লাস করলার জুস খেয়ে নিল। খেলা আবার শুরু হলো। এবার ফুল মরিয়া হয়ে উঠল। জেতার উদ্দেশ্যে সে অন্য হাত দিয়ে উদ্যানের হাতে সুড়সুড়ি দিল, চিমটি কাটল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। উদ্যান নির্বিকারভাবে তাকে পরাজিত করলো। বিদ্রুপাদ্যক কণ্ঠে বলল, নাইস ট্রাই প্যাটাল। পরপর হেরে গিয়ে ফুলের কান্না পাচ্ছে। নিজেকে অনড় দেখানোর চেষ্টায় সে কান্না গিলে ফেলছে, যার ফলে কণ্ঠরোধ হয়ে আসছে। মুখ ঘুরিয়ে সে চোখ মুছে নিল। সোহামের খারাপ লাগলো। তোর আন্নির কাছ থেকে কিছু শেখা উচিত। উদ্যান এমন ভান করলো যেন সে সোহামের কথা শুনতেই পায়নি। সোহামের কথায় অনি ফোরন কেটে বলল, হ্যাঁ, আমি বউকে খুশি করার জন্য ইচ্ছে করেই হেরে গিয়েছিলাম।
অনিলা মুখ বাঁকিয়ে কথাটা উড়িয়ে দিল। তাদের হস্তক্ষেপে ফুলের ঠোঁট ভেঙে গোঙানির শব্দ নির্গত হলো। সে মুখ চেপে ধরে দু হাতে চোখ মুছে নিল। অনি সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে যে তাকে ইচ্ছে করে হেরে যেতে বলেছে তা বুঝতে পেরেছে উদ্যান, কিন্তু সে এমন কিছু করবে না। অন্যদিকে তাকিয়ে থাকায় ফুলের অভিব্যক্তি নজরে এলো না ঠিকই, কিন্তু মেয়েটা মন খারাপ কেন একভাবে পাথর মানবটা টের পেল। সে পায়ের উপর পা তুলে আয়েসি ভঙ্গিতে বসলো, ধারালো কণ্ঠে বলল, প্রকৃত জয়ের আনন্দ কখনোই বিপরীত পক্ষের ইচ্ছাকৃত হেরে যাওয়ার মাধ্যমে পাওয়া যায় না, বরং বিপরীত পক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে আনায় আসল জয় অর্জিত হয়। এক মুহূর্তে থেমে যোগ করলো, আমিও চাই না তোমাকে এই উৎকট স্বাদের জুস খাওয়াতে, তাই নেক্সট প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। ফুল চোখ তুলে উদ্যানের পানে দৃষ্টি নিক্ষেপ করলো। উদ্যান প্রশ্ন করলো, তোমাকে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে বললে তুমি পালিয়ে যাও কেন? ফুল কোনো উত্তর দিল না, কম্পিত হাতে আবারও জুস গিলে ফেললো। এই পর্যায়ে উদ্যানের মুখায়ভাব কঠিন হয়ে এলো, কণ্ঠে আর উষ্ণতা রইল না। এত ছোট প্রশ্নের উত্তর দিতে তোমার এত অনীহা কেন? কিসের এত ভাই তোমার? কি লুকাচ্ছ আমার কাছ থেকে? নাকি এই তেতো স্বাদের প্রতি এডিক্টেড হয়ে পড়েছ? ফুলের ভেজা চোখ থেকে ঝরঝরিয়ে দু ফোঁটা পানি ভূপাতিত হলো। সেই পানি কষ্টের কিংবা অভিযোগের ছিল না, ছিল কেবল তিক্ততার প্রতিক্রিয়া মাত্র। দেহ অনেক কাছ থেকে কিছু শেখা উচিত। দেহ অনেক হয়েছে, দেহ থাম এবার। এত করলার জোশ খেলে ওর পেট ব্যথা করবে, বমিও হতে পারে। উদ্যান ভারী কণ্ঠে বলল, প্রশ্নের উত্তর না পেয়ে আজ আমি থামবো না। ও নিজের ভালো চাইলে নেক্সট প্রশ্নের উত্তর দিক, নয়তো সব কিছু ছাপিয়ে আমাকে হারিয়ে দিতে বল। ফুল নাক টেনে টেবিলে কনুই রাখলো। উদ্যানের হাতের মুখোমুখি নিজের হাতটা তার কাছে নিতান্তই বাচ্চা মনে হচ্ছে। উদ্যান নিস্তাগিদে ফুলের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুলিয়ে হাতের সঙ্গে হাত মিশিয়ে নিয়ে হাতের মেঝে লেগে থাকা নমনীয়তার শীতলতার আস্বাদন করতে লাগলো। এবার আর তাড়াহুড়া করলো না। ফুল কোনো প্রশ্নেরই উত্তর দেবে না, এই ব্যাপারে সে শতভাগ নিশ্চিত। তার চেয়ে ভালো সে তার আত্মাকে তুষ্ট করুক। এই স্থিরতাটুকু কাজে লাগালো ফুল। কাজ সামান্য নামিয়ে আনলো, পিঠ সোজা রাখলো, শরীরের ভার কনুইয়ের উপর কেন্দ্রীভূত করলো। উদ্যান ভ্রুক্ষেপী হয়ে বসে রইল। ফুল কিয়ৎক্ষণ উদ্যানের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে নিচের ঠোঁটে দাঁত চেপে ধরল। উদ্যানের সম্পূর্ণ মনোযোগ হাতের উপর আটকে আছে। ফুল মনে মনে ফন্দি এঁটে ফেললো, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যানের মনোযোগ সরাতে হবে। ভাবনার মাঝে তার মুখ ফসকে পেরিয়ে এলো। উদ্যান, মুহূর্তে উদ্যান তার চোখে চোখ রাখলো। সেই দৃষ্টির ভার সইতে না পেরে ফুল হড়বড়িয়ে গেল। বুঝতে পারলো উদ্যান ডাকটা কোনো একভাবে দানবটার চিন্তাধারা অবিন্যস্ত করে ফেলেছে। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। ফুল নিজের আকর্ষণীয় অধরের রেখা কিঞ্চিত প্রসারিত করে চোখ টিপে দিল। ওই সামান্য ইঙ্গিতে উদ্যানের চাহনিতে দ্বিগুণ প্রখরতা জ্বলে উঠল। চোখের গভীরে জমে থাকা সংযম চুপিসারে ভাঙতে শুরু করলো। ফুল এবার নিজে শেষ চাল চালল। ঔষধ একত্র করে আলতো চুমু ছুড়ে দিল উদ্যানের মুখ বরাবর। ঠিক সেই ক্ষণে উদ্যানের ভেতরে সমস্ত নিয়ন্ত্রণ যেন ছিন্নভিন্ন হয়ে গেল। বুকের গভীরে জমে থাকা অস্থিরতা দাবানলের মতো ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। শ্বাস ভারী হয়ে এলো, অজান্তে মুঠো শক্ত হয়ে উঠল। দৃষ্টিটা নিছক থাকিয়ে থাকার মধ্যে সীমাবদ্ধ রইল না, সেখানে জমে উঠল দম বন্ধ করা ক্ষুধা, অসহিষ্ণু টান আর নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা। ফুল বুঝতে পারলো সে আগুনে ঘি ঢেলে দিয়েছে, এখন সেই আগুন তাকে ঘিরে ফেলার আগে পিছু হটতে হবে। উদ্যানকে দিশেহারা করে দিয়ে ফুল দুহাতে তাকে প্রতিহত করার চেষ্টায় দাঁড়িয়ে গেল। সর্বশক্তি প্রয়োগ করে উদ্যানের অসাড়ে আসা হাতটা টেবিলে ঠেকানোর পূর্বে দানবটা প্রতিরোধ করে তুলল, হিসিয়ে আওড়ালো। ছলনা করতে ভালোই জন্য দেখছি, ইউটিজিং গার্ল। খেলা শেষ হোক, তারপর দেখাচ্ছি মজা। ফুল বুঝতে পারলো এটাই তার শেষ সুযোগ, জিততে তাকে হবেই। চোখ বন্ধ করে সে তড়িৎ গতিতে উদ্যানের আঙ্গুলের গাঁটে ঠোঁট ছুঁয়ে দিল। সে হাতে ব্যান্ডেজ পাচানো থাকলেও আঙ্গুলগুলো উন্মুক্তই ছিল। ফুলের ঠোঁটের নরম স্পর্শে উদ্যানের হাত তৎক্ষণাৎ বোধশক্তি হারালো। যে তার নেশায় ফুল বাকিদের উপস্থিতির কথাও ভুলে গিয়েছিল। উদ্যানের আর শেষ রক্ষা হলো না। অন্তিম মুহূর্তে জয় ছিনিয়ে নিল ফুলই। উদ্যানের সঙ্গে সঙ্গে আশেপাশের সবাই বিস্ময়ে তটস্থ হয়ে গেল। লুহান চোখ কচলে বিড়বিড় করল, দেহ সত্যি সত্যি হেরে গেছে। আমরা কি এইমাত্র ওরে হেরে যাওয়ার সাক্ষী হলাম? জয়ের উচ্ছ্বাসে ফুল উদ্যানের হাত ছেড়ে দিয়ে লাফিয়ে উঠল, হাততালি দিয়ে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি জিতে গেছি। অহংকারী দানবটাকে হারিয়ে দিয়েছি আমি। খুশির চোটে সে লাফাতে লাফাতে চারিদিকে ঘুরতে লাগলো। সোহাম হেসে বলল, ব্যাঙের মতো লাফিয়ে শক্তি অপচয় করো না ওয়েস্টফুল। তা আছে ওই সুযোগটা দেহকে একটা জাক্কা স্পর্শ করে ফেলো। ফুল দমে গিয়ে উদর চেপে ধরল, ঘন ঘন শ্বাস
ফেলতে ফেলতে ঘুরে এসে দাঁড়ালো উদ্যানের সামনে। উদ্যান তখন নিজের মধ্যেই ছিল না যেন। হাত মেলে ধরে ড্যাব ড্যাব করে চেয়েছিল। এই হার মেনে নেওয়ার মতো নয়। মেলো উদ্যানের পক্ষ নিয়ে বলল, ফুল চিটিং করে জিতেছে, তাই তে ওর প্রশ্নের উত্তর দেবে না? ফুলের কপাল কুঁচকে এলো। তিরিক্ষি স্বরে বলল, শুনুন ম্যাম, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি চিটিং করিনি, শক্তির বিপরীতে বুদ্ধি খাটিয়েছি। মেলো কথা বাড়াতে চাইলে লুহান চুপ করিয়ে দেয়। ফুল জিতেছে, কিভাবে জিতেছে সেটা ফ্যাক্ট নয়। ফুল এবার স্বাভাবিক গলায় শুধালো, আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তো মাস্টার? উদ্যান হাতের উপর দৃষ্টি রেখেই বলল। এটাই কি তোমার প্রশ্ন মিস তিশা? মুখ টান টান করে ফুল বলল, একদমই না, এটা সেই প্রশ্ন নয়। আমি শুধু নিশ্চিত হতে চেয়েছি। উদ্যান প্রায় ফিসফিসিয়ে বলল, তাহাজিব কখনো অপ্রস্তুত থাকে না মিস তিশা। শুধুমাত্র তোমার সংস্পর্শে এলেই একটু বেখালি হয়ে যায়। জলদি প্রশ্ন করে ফেলো, তোমার সাথে আমার হিসেব নিকাশ আছে। ফুল অজান্তেই নিজের হাত দুটো কসলাতে লাগলো। আঙ্গুলের ডগায় ওড়না আটকে ঠোঁট মুছতে মুছতে বলল, আমার মনে অনেক প্রশ্ন, কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছি না। আর আপনি যে আমার প্রশ্নের উত্তর দেবেন তারও কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন এই প্রশ্নের উত্তরে মিথ্যে বললে আপনার সাথে খুব খারাপ কিছু হবে? উদ্যানের ধৈর্য ফুরাতে শুরু করলো। বিরক্ত গলায় বলল, যে কোনো একটা প্রশ্ন করো, একাধিক প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। উত্তর দেওয়া না দেওয়া আমার ব্যাপার। উত্তর দেওয়া না দেওয়া আমার ব্যাপার। দিতে মন চালিয়ে দেবো, নইলে করলা জুস খেয়ে নেব। তেতো জিনিস খাওয়ার অভ্যাস আমার আছে। ফুলের চোখ বড় বড় হয়ে গেল। সে তো এত কষ্ট করে প্রশ্ন করার সুযোগ পেয়েছে, আর দানবটা অবলীলে উত্তর দেবে না বলে দিচ্ছে। সে এবার শক্ত গলায় বলল, আমি এমন প্রশ্ন করব যার উত্তরে আপনি চুপ থাকলেও আপনার মনোভাব পরিষ্কার হয়ে যাবে। আর যদি মিথ্যে বলেন, সেই মিথ্যেই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সত্যিতে পরিণত হবে। উদ্যান ঠোঁট বাঁকিয়ে বলল। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ পেটাল? ফুলের কণ্ঠ কেঁপে উঠল। হ্যাঁ, দিচ্ছি, কারণ এই প্রশ্নের সঙ্গে আমার জীবন মরণ জড়িয়ে আছে। উদ্যান নিশ্চুপ হয়ে গেল। এই কারণে সে ফুলকে জিততে দেয়নি। নইলে ভালোবাসার প্রমাণের খাতিরে বউকে জিতিয়ে দিতে তার কোনো আপত্তি ছিল না। উদ্যান নিজ ভাবনায় গা ভিজিয়েছিল। তখনই ফুল ঘাড় ঘুরিয়ে সোহামকে প্রশ্ন করল। সোহম স্যার, আপনাদের দেহ কি কর্মফলে বিশ্বাস করে? সোহাম বিপাকে পড়ে গেল, কারণ উদ্যান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সোহাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলল, হ্যাঁ, খুবই বিশ্বাস করে। যেই জন্যই তো গিটার ট্রেক স্টেজে মনে চলে। উদ্যানের নাসারন্ধ ফুলে উঠল। 44 পেশিতে টান টান ভাব দেখা দিল। লুহান স্বগতোক্তি করল। এই সোহম, গিফট অ্যান্ড টেক স্ট্র্যাটেজিক ব্যারাক ফুলের কেমন বলল? ফুল কয়েক কদম এগিয়ে উদ্যানের সামনে দাঁড়ালো। আপনি আর যাই হোক মিথ্যে বলবেন না। সত্য বলতে না পারলে চুপ থাকবেন। উদ্যান জিভ দিয়ে গাল ঠেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ফুল গভীর শ্বাস নিল, তারপর প্রশ্ন করল, আপনি আমাকে সত্যি ভালোবাসেন? প্রশ্নটা ছুড়ে দিয়ে ফুল গভীর মনোযোগে উদ্যানের দেহভঙ্গি পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু সন্ধিহান কিছুই তার চোখে ধরা পড়ল না। উদ্যান যখন টেবিলের উপর হাত রাখলো, ফুলের বুকটা দমকে উঠল। সে ধরে নিয়েছিল এবার হয়তো উদ্যান করলার জুস খেয়ে নেবে, আর সেটা যদি হয় তবে ফুল বুঝে নিবে উদ্যান তাকে ভালোবাসে না, হয়তো কোনো অজানা কারণে মিথ্যা বলছে। কিন্তু ঠিক তখনই উদ্যান অন্য হাতে ফুলের হাত ধরে টান দিল। ভাবান্তরের সুযোগ না দিয়ে হাতটা নিজের মুখের কাছে এনে স্পষ্ট শব্দে চুমু খেলো। কণ্ঠে এক অচেনা নমনীয়তা ফুটিয়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি পেটাল। এক মুহূর্তের জন্য ফুল বাকরুদ্ধ হয়ে গেল। তার মস্তিষ্কে কেউ যেন সজোরে আঘাত করেছে। এতদিন ধরে যে মস্তিষ্ক তাকে বারবার বলেছে উদ্যান তাকে ভালোবাসে না, আজ সেই মস্তিষ্কে সব হিসেব গুলিয়ে ফেলেছে। সে মাথা চেপে ধরল, টলমল নয়নে তাকালো উদ্যানের পানে। ঠোঁটে অনিয়ন্ত্রিত তলে কেঁপে উঠল। উদ্যানের ঠোঁটের কোণে ধরা দিল দুর্বোধ্য হাসির রেখা। আর কোনো দিকে তাকানোর সাহস পেল না ফুল। এক ছুটে সে রিসোর্টের দিকে চলে গেল। উদ্যান চেয়ারে গা এলিয়ে দিয়ে সংক্ষিপ্ত স্বরে বলল, অনিলা, ওর পিছু পিছু যা। অনিলা মাথা কিঞ্চিত দুলিয়ে ফুলের পিছু নিল। পরিবেশ তুলনামূলক স্বাভাবিক হতেই উদ্যানের রাশভারী কণ্ঠ ভেসে এলো। চল। সোহাম হতবুদ্ধি হয়ে চোখ ফেরালো। উদ্যান ধীর পায়ে কাছে এসে বলল, তুই এত সহজে মিথ্যা কিভাবে বলে দিলি? লুহান যোগ করল, এই সোহম, ফিড অ্যান্ড ট্রেড স্ট্র্যাটেজির ব্যাপারে ফুলকে কেন বলল? সোহাম মাথা নিচু করে বলল, হুপ্পুল অনেক আশা নিয়েই তোকে স্পষ্ট করতে চাইছিল। যদি শুনতো তুই এসব মানিস না, তাহলে ও তোর কথা বিশ্বাস করতো না। তাই আমি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছি। গিড অ্যান্ড টেক
স্টেজের কথা টেনে এনেছি, যাকে ওর তোর স্বীকারোক্তিটা বিশ্বাস করে নেয়। উদ্যান আপাতত সোহামকে কিছু বলতে পারল না। কেন জানি না তার রাগ ধপ করে নিভে গেছে। তখন ঠিক কোন কারণে রাগ উঠেছিল সে জানে না, কিন্তু বর্তমানে তার চেতনা জুড়ে শুধুমাত্র ফুলের চুমু খাওয়ার দৃশ্যটা ছুটে বেড়াচ্ছে। আরও দুদিন রিসোর্টে কাটিয়ে তারা ফিরে এলো পেটাল স্টেটে। আগামীকাল পুরো এক সপ্তাহে ট্যুর কমপ্লিট করে তারা রওনা হবে সোলার স্টেটের পথে। গত দুদিন ফুলকে স্পেস দিলে উদ্যানের পক্ষে নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। মূলত ফুলই প্রলোভন দেখিয়ে তার নিভৃত আকাঙ্ক্ষাগুলোকে উস্কে দিয়েছে। এখন তাকেই এর মোকাবেলা করতে হবে। রাতে ডিনার শেষে উদ্যান ফুলের রুমে গিয়ে বলল, কাল আমরা সোলার স্টেজে ফিরে যাব, তাই আজ আমি তোমার জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জ করেছি। যাবে আমার সঙ্গে? অজ্ঞাত কারণে ফুলের মন অস্থির হয়ে পড়ল। তবু উদ্যানের মুখের উপর না বলে দিতে পারল না। উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, এই মাঝরাতে কোথায় নিয়ে যাবেন আমায়? উদ্যান হেয়ালি করে বলল। তোমাকে ভূতের ডারে রেখে আসতে যাব। ফুল ঠোঁট ফুলিয়ে বলল, আপনি খুব অদ্ভুত, ভালোবাসেন অথচ কথা বলেন লাগাম ছাড়া। একটু ভালোভাবে বলতে পারেন না? উদ্যান কয়েক পা এগিয়ে এসে বুকে হাত গুটিয়ে বলল, তোমাকে নিয়ে ডেটে যাচ্ছি প্রিয়তমা, দয়া করে চলো আমার সঙ্গে, নইলে আমি প্রচণ্ড কষ্ট পাবো। ফুল মুখ ঘুরিয়ে নিল। যে কাঁদতে জানে না তার আবার কিসের কষ্ট? আচ্ছা, আপনি কি জন্মের সময়ও কাঁদেননি? উদ্যান ঘাট ধরে নিমজ্জিত কণ্ঠে বলল। তা আমি কি করে বলবো? উদ্যানের হাসি হাসি মুখখানা দেখে ফুলের না চাইতেও ভালো লাগলো। চোখ উল্টে বলল, আপনাকে হাসতে কে শিখিয়েছে তাও জানেন না? উদ্যান আচমকা ফুলের দুবাহু চেপে ধরে আয়নার সামনে নিয়ে গেল। আয়নায় ভেসে ওঠা ফুলের প্রতিচ্ছবির দিকে ইশারা করে বলল। তুমি শিখেছো? ফুল চমকে তাকালো, পেছনে ঘুরে শুধালো। আমি কিভাবে? উদ্যানের চোখে মুখে অদ্ভুত ধরনের উজ্জ্বলতা ফুটে উঠল। প্রগাঢ় কণ্ঠে ব্যাখ্যা করল। ডাক্তার অনেক ফানি জোক শুনিয়ে হাসাতে পারেনি। হঠাৎ বাইকে ওঠার পর তোমার স্পর্শে কথা মনে পড়ে গেল। তারপর আমি তোমাকে গাছের সাথে বেঁধে রেখে ফ্ল্যাটের লিফটে উঠে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। সেই ঘটনা যতবার মনে পড়ে ততবারই হাসি পায়। পরপর 2 বার তোমার স্পর্শে আসার পর চেতনা হারিয়ে ফেলেছিলাম আমি। ফুল হতচকিত নয়নে তাকিয়ে রইল। আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কেন? উদ্যান মুখ ফিরিয়ে উত্তর দিল। তখন অসুস্থ ছিলাম, সেই জন্যই। কি অসুখ হয়েছিল আপনার? উদ্যান ঘুরিয়ে পেঁচিয়ে বলল। ডক্টর জানে, আমি জানি না, বাদ দাও। এখন আমি সুস্থ আছি, তোমার যত ইচ্ছা কিস করতে পারো। ফুল লজ্জা পেয়ে গেল। জহরার ব্যথার ঘোরে করা সেদিনের বেহায়াপনার কথা মনে পড়তে মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চাইছে। সে অস্বস্তিতে উদ্যানের চওড়া বুক ঠেলে অন্যদিকে সরে গেল। আপনি আমাকে ডেটে নিয়ে যাবেন? হ্যাঁ চলো। উদ্যান ফুলের হাত ধরে নিয়ে যেতে লাগলো। ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। একটু রেডি হয়ে নি। উদ্যান থেমে গিয়ে বলল, এমনিতেই সুন্দর লাগছে, তখন সাহসে পাচ্ছি না। আস্তে আস্তে তুমি যেন বেশি বেশি সুন্দর হয়ে যাচ্ছ। এভাবে চলতে থাকলে আমি যখন তখন কন্ট্রোল হারিয়ে ফেলতে পারি। লজ্জায় নেতিয়ে পড়ল ফুল। গাল গরম হয়ে গেল মুহূর্তে। কথাবার্তায় লাগাম টানুন। আমি এখনো আপনাকে তেমন কিছু করার অনুমতি দেইনি, তাই এত দূরে এসে ভুল পথে চলে যাবেন না। জোরে জোরে করলে কিন্তু আমি মেনে নিতে পারবো না, আর মেনে নিতে না পেরে কি করব আপনি খুব ভালো করেই জানেন। উদ্যানের হাতের গ্রিপ আরো শক্ত হয়ে গেল। নিরাবেগ গলায় বলল, তুমি নিজের ক্ষতি করবে কেন? আমি তেমন কিছু করে ফেললে তুমি আমাকে শাস্তি দিও, তবু নিজের ক্ষতি করো না। ফুল হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনার ভাবভঙ্গি সুবিধা লাগছে না, আমরা অন্য কোনো দিন ডেটে যাই। উদ্যানের চোখে আগুন জ্বলে উঠল। সে বিক্ষুব্ধ গলায় বলে দিল, আমি আজই ডেটে যাব, তুমি গেলে যাব, না গেলে অন্য কাউকে নিয়ে যাব। তেহজীবের জন্য মেয়ের অভাব পড়বে না। এক্ষুনি তুড়ি বাজালে ডজন খানেক মেয়ে হাজির হয়ে যাবে। ফুল দাঁত চেপে তাকিয়ে রইল। উদ্যান এক নজর তার প্রতিক্রিয়া দেখে নিয়ে পকেট থেকে কনসোল বের করলো। তুমি মনে হয় বিশ্বাস করছো না, দাঁড়াও এখনই দেখে যাচ্ছি। ফুল ঝাঁপিয়ে পড়ে কনসোলটা কেড়ে নিল। সেটা আছাড় মারার উদ্দেশ্যে উঠাতেই উদ্যান হকচকিয়ে গেল। ওটা ভেঙো না। উদ্যান কোনোভাবে ফুলের হাত থেকে কনসোলটাকে বাঁচিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফুলের হাত ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, আমি একাই ডেটে চলে যাচ্ছি, তুমি থাকো। ফুল আকস্মিক উদ্যানের বাহু আঁকড়ে ধরল। হিংস্র গলায় বলল, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। একা না পেয়ে যদি অন্য কাউকে নিয়ে যান তখন আমিও যাব আপনার সাথে। উদ্যান মুচকে এসে ফুলের হাত মুঠোয় নিয়ে হাঁটা ধরল। খাড়া পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে ফুলের দম ফুরিয়ে এলো। হাঁটু ধরে ঝুঁকে গিয়ে তৃষ্ণার্ত পাখির ন্যায় ঘন ঘন শ্বাস টানতে লাগলো। হাঁপিয়ে গেছে উদ্যান। তবুও ফুলের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে পানির বোতল এগিয়ে দিল। ফুল পানি খেয়ে খুশি হয়ে গেল। ত্রস্ত পায়ে বোতল খুলে গলা ভিজিয়ে নিল। তারপর অন্যার ভাঁজে মুখ মুছে ক্লান্ত গলায় বলল,
ধন্যবাদ। প্রত্যুত্তরে উদ্যান ঘাসের উপর হাঁটু ভাঁজ করে বসে পড়ল। পাহাড়ের চূড়ায় রাত নেমেছে পুরোপুরি। আকাশটা অদ্ভুতভাবে কাছাকাছি মনে হচ্ছে। চারিপাশে পাইন আর পাহাড়ি ঝোপের ফাঁক দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু তাদের মাথার উপর খোলা আকাশ। উদ্যানে কিছুক্ষণ নিচের অন্ধকারে উপত্যকার দিকে তাকিয়ে রইল। তারপর ফুলের হাত ধরে আলতো টান দিয়ে তাকে নিজের পাশে বসিয়ে দিল। আকাশের বুকে ঝুলে থাকা চাঁদটা দেখিয়ে প্রশ্ন করল। চারটাকে কাছাকাছি মনে হচ্ছে না? ফুল চাঁদের থেকে দৃষ্টি সরিয়ে উদ্যানের দিকে তাকালো, গুনগুনিয়ে বলল। হ্যাঁ, চাঁদটা আসলেই অনেক কাছে। উদ্যান বাহু প্রসারিত করে ঘাসের উপর শুয়ে পড়ল। ফুলের হাত ধরে চোখ দিয়ে ইশারা করলো তার পাশে শোয়ার জন্যে। প্রথমে দোনমনো করলেও উদ্যানের ডান বাহুতে মাথা রেখে গা এলিয়ে দিল। চারিদিকে এক আরামদায়ক নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু ক্ষণে ক্ষণে পাতার সরসর শব্দ আর বাতাসের হালকা আওয়াজ ভেসে আসছে। অদ্ভুত এক আচ্ছন্নতায় ফুল চোখ বন্ধ করে নিল। তখনই কানে ভেসে এলো পরিচিত এক গানের সুর। ঠিক সুর নয়, কে যেন শীষ বাজাচ্ছে। ফুল স্থানকাল ভুলে গিয়ে সেই শীষ বাজানো শুনতে লাগলো। তখনই কানে এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুল চমকে গিয়ে চোখ মেলতে দেখলো উদ্যান পাশ ফিরে ধীরে ধীরে তার উপর ঝুঁকে আসছে। ফুল প্রতিক্রিয়া দেখানোর পূর্বে উদ্যান বাম হাত মাটিতে ঠেকিয়ে ফুলকে আবদ্ধ করে নিল। ঠোঁট বরাবর মুখ নিতে ফুল চোখ খিচে মুখ ফিরিয়ে নেয়। উদ্যান ফুলের উন্মুক্ত হয়ে যাওয়া মোমরঙা ঘাড়ের ভাঁজে ফু দিয়ে গেয়ে ওঠে। উদ্যান আবারও শীষ বাজিয়ে উঠল। ফুলের কান গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে দুহাত উঠে উদ্যানের মুখ ঢেকে ফেলল। অসহায় গলায় বলল, আমি প্রস্তুত নই। শুধুমাত্র সেই জানে কথাটা বলতে গিয়ে তার লোমকূপ কিভাবে খাড়া হয়ে গিয়েছিল। ফুলের বাধা পেয়ে উদ্যান আগের মতো ধপ করে শুয়ে পড়ল। ছাড়া পেয়ে উঠে বসলো ফুল। কপালের ঘাম মুছে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তখনই আকাশ বাতাস কাঁপিয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। আকস্মিক প্রকৃতির এমন বিরূপ আচরণে ফুলের বুকের ভেতর শূন্যতায় ছেয়ে গেল। কেঁপে উঠল সর্বাঙ্গ। উদ্যানের দিকে তাকিয়ে দেখলো লোকটা কপালে হাত থেকে চোখ বন্ধ করে নির্বিঘ্নে শুয়ে আছে। ফুল বিচলিত কণ্ঠে বলল, বৃষ্টি নামবে এক্ষুনি, উঠুন, বাড়িতে ফিরে চলুন। উদ্যানের মাঝে ভাবাবেগ ঘটল না। একই ভঙ্গিতে শুয়ে রইল। ঝুমঝুমিয়ে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। ফুল হকচকিয়ে গিয়ে উদ্যানের বাহু ধরে ঝাঁকুনি দিল, কিন্তু লোকটা এক চুলও নড়ল না। ফুল দিশা বিশা হারিয়ে সমস্ত সংকোচ ভয় জড়তা দূরে সরিয়ে তার গালে হাত রাখলো। ফুলের হাতের শীতল স্পর্শে উদ্যান চোখ মেলল ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। ততক্ষণে আকাশ ভেঙে বৃষ্টির ফোঁটা অনবরত জমিনে পড়েছে। উদ্যান বিরক্তিতে চবর্গীয় শব্দ উচ্চারণ করে উঠে দাঁড়ালো। ফুলের হাত চেপে ধরে দ্রুত পায়ে পাহাড় থেকে নেমে যেতে লাগলো। ফুল বুঝতে পারলো তখন মুখ ফিরিয়ে নেওয়াতে দানবটা রাগ করেছে। উদ্যানের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে গিয়ে ফুলকে রীতিমতো দৌড়াতে হচ্ছে। তার উপর বৃষ্টির পানিতে কাক ভেড়া যা হয়ে গেছে দুজনাই। ফুল জানে না উদ্যান তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু এটা জানে তারা পেটাল এস্টেটের পথে যাচ্ছে না। আমরা বাড়ির পথে যাচ্ছি না কেন? উদ্যান নিরুত্তাপ কণ্ঠে বলল, বাড়িতে ফেরার পথ অনেক লম্বা। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাওয়া যাবে না, তাই আমাদের অসম্পূর্ণ ডেটটা সম্পূর্ণ করে অন্য কোথাও যাচ্ছি। ফুল ভেবা চাকা খেয়ে গেল। আপনি যদি সত্যি আমাকে ভূতেদের ডেরায় রেখে আসতে যাচ্ছেন না তো? উদ্যান উদাস গলায় বলল, এমন ঠান্ডা আবহাওয়ায় ভূতেরা হয়তো বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমার মতো দুর্ভাগা নিশ্চয় তারা নয়। ওদের বিরক্ত করা ঠিক হবে না। ফুল ইতস্ততা বোধ করে মুখে কুলু পেটে নিল। চারিদিকে মুহূর্তে যেন আধারে ডুবে গেছে। বিদ্যুৎ চমকানোর আলোয় উদ্যান পথ মারিয়ে সামনে অগ্রসর হচ্ছিল। আরো কয়েক মিনিট হাঁটার পর উদ্যান ফুলকে নিয়ে একটা ট্রি হাউসের সামনে এসে দাঁড়ালো। বিদ্যুতের ক্ষণিক আলোয় গাছটার দিকে তাকিয়ে ফুলের চোখ থমকে গেল। ওক গাছের উপর নির্মিত বনলতার বাঁশের নিপুণ কারুকাজে তৈরি এক চমৎকার ট্রি হাউস। চারিপাশটা পাতলা বাঁশের চাটায়ের বুনন আর স্বচ্ছ কাজ দ্বারা আবৃত। ট্রি হাউসের রেলিংয়ে বেয়ে সাদা রঙের বুনো ফুল আর লতা জড়িয়ে আছে। নিচ থেকে উপরে উঠে যাওয়া বাঁশের সিঁড়িটা বেশ মজবুত আর প্রশস্ত। সিঁড়ির দুই পাশে ছোট ছোট লণ্ঠন ঝুলছে, যার ভিতরে টিমটিম করে জ্বলছে হলদেটে আলো। উদ্যান ফুলকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। চাবি ঘুরিয়ে বাঁশের দরজাটা আলতো করে ঠেলে দিল। ফুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বাইরের রুক্ষ ঝড় আর বৃষ্টির ঝাপটা মুহূর্তে যেন উবে গিয়ে কি এক পরম উষ্ণতা তাকে ঘিরে ধরল। ভেতরে পা রাখতে পায়ের নিচে নরম আর সতেজ এক আস্তরণ অনুভব করলো সে। পুরো মেঝে জুড়ে বিছানো রয়েছে গাঢ় সবুজ জীবন্ত ঘাসের গালিচা। সেই ঘাসগুলো এতই কোমল আর পরিপাটি যে মনে হচ্ছে কোথাও থেকে একখণ্ড মখমল তুলে এনে এখানে বিছিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির দিনে সেই ভেজা ঘাসের সেদো গন্ধ আর বুনো ফুলের সুবাসে পুরো ঘরটা মম করছে। ঘরটার ঠিক মাঝখানে ছাদ থেকে নিচু হয়ে ঝুলে আছে কয়েকটা কাচের লণ্ঠন। লণ্ঠনের ভেতরে থাকা মোমের হলদেটে আলো ঘাসের উপর পড়ে এক অলৌকিক আভা তৈরি করেছে। এক কোণে বাঁশের তৈরি একটা ছোট ডিভান, অন্য পাশে কাচের দেয়ালের ধার ঘেঁষে রাখা নিচু একটা টেবিল, যেখানে রাখা মোমবাতিগুলো থেকে হালকা ধোঁয়া উঠছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো বৃষ্টির শব্দ বাইরে যতটা ভয়ঙ্কর শোনাচ্ছিল, বাঁশের এই ঘরের ভেতরে তা যেন মৃদু এক ছন্দের মতো বাজছে।
ছাদের একপাশ কিছুটা স্বচ্ছ হওয়ায় উপর থেকে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে এক ফোঁটাও পানি প্রবেশ করছে না। এই স্নিগ্ধ আর প্রশান্ত পরিবেশে ফুল আত্মহারা হয়েছিল। তখনই উদ্যান মৃদু গলায় বলল। পছন্দ হয়েছে? ফুলের চোখ চিকচিক করে উঠল, বিনা বাক্যে উপর নিচ মাথা তুলালো। এমনিতেই বৃষ্টির পানিতে ভিজে তার মুখায়বব লাল বর্ণ ধারণ করেছে, তার উপর এখন যেন সে হাউমাউ করে কেঁদেই ফেলবে। উদ্যান তা হতে দিল না, ফুলের বাহু ধরে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আওয়াজ দিয়ে বলল। ভিতরে শুকনো কাপড় রাখা আছে, মেবি দ্রুত চেঞ্জ করে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। ফুল দেখলো আয়নার পাশের তাকের উপরে রাখা আছে একটা গোলাপি রঙের শাড়ি, তার সাথে শুভ্র সাদা ব্লাউজ, আর শাড়ির পাট জুড়ে ছোট্ট ছোট্ট মুক্তা সূক্ষ্ম কারুকাজ। ফুল লাজুক হাসলো, ভেজা কাপড় খুলে শাড়িটায় হাত রাখলো, আপন মনে বিড়বিড়িয়ে বলল। আপনি সত্যি সত্যি আমার ভূতেদের ডেরায় রেখে আসতে যাচ্ছেন না তো? এইসবের ব্যবস্থা সে আগেই করে রেখেছিল। আমি বুঝতে পারিনি সে ঠিক কি চায়, কিন্তু তাকেও তো বুঝতে হবে। এইসবে অভ্যস্ত হতে আমার একটু সময় লাগবে। যাকে ফার্স্ট টাইম ডেটে এসেছি, তাও আবার হাজবেন্ডের সাথে, সবকিছু ঘেটে ফেলতে চাই না। ফুল দীর্ঘশ্বাস ছেড়ে শাড়িটা গায়ে জড়াতে শুরু করলো, কিন্তু পরক্ষণে তার নজর গেল মেঝেতে। এক কোণ থেকে গাঢ় বাদামি রঙের একটা ঘুন পোকা ধীরলয় ঘাসের দিকে এগিয়ে আসছে। পোকামাকড় নিয়ে ফুলের আজন্মের ভয়, যার জন্য ঘুনে পোকাটাকে এই মুহূর্তে আলো আধারিতে কোনো এক অদ্ভুত কীট বলে বিভ্রম হলো তার। ফুলের হিতাহিত জ্ঞান লোপ পেল। কোনো মতে শাড়িটা শরীরে পেঁচিয়ে সে এক চিৎকার দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বাইরে তখন উদ্যান কেবল তার প্যান্ট বদলে একটা সাদা শার্ট গায়ে চড়ানোর চেষ্টা করছিল, বোতামগুলো লাগানো তখনও বাকি। ফুল পেছন থেকে ঝড়ের বেগে এসে উদ্যানের পিঠে মুখ গুজে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। তার দুহাত উদ্যানের বুকের উপরে সে শক্ত করে চেপে বসলো। ফুলের শরীরের শীতল কাঁপন মুহূর্তে উদ্যানের তপ্ত শরীরে সঞ্চালিত হলো। সে স্তব্ধ হয়ে অনুভব করলো ফুলের অনিয়মিত হৃদস্পন্দনের শব্দ, যা তার পিঠের চামড়ায় এসে আছড়ে পড়ছে। সে গভীর এক নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল। এভাবে চিৎকার করলে কেন? ফুল আরো শক্ত করে উদ্যানকে আঁকড়ে ধরে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল। পোকা, ভেতরে অনেক বড় একটা পোকা। উদ্যান ধীরস্থিরভাবে ফুলের হাত দুটোর উপর নিজের হাত রাখলো। সেই স্পর্শে ফুলের আতঙ্কিত মন শান্ত হলো ঠিকই, কিন্তু লজ্জায় তার গাল শাড়ির চেয়েও বেশি গোলাপি হয়ে উঠল যখন সে বুঝতে পারলো সে ঠিক কী অবস্থায় উদ্যানকে জড়িয়ে ধরে আছে। উদ্যান ধীর গতিতে ঘুরে দাঁড়ালো। ফুলের ঘাবড়ে যাওয়া মুখটা এখন তার একদম কাছে। ফুলের আধা খোলা শাড়ির বাঁধন আর কাঁধের উপর নেমে আসা ভেজা চুলের অবিন্যস্ত অবস্থা দেখে উদ্যানের চোখের মণি যেন আরো গাঢ় হয়ে উঠল। বিব্রত ফুল নিজেকে সামলে নিয়ে তোতলামি করে বলল। আমি ভয় পেয়ে শাড়িটা গোছাতে পারিনি, আমি আবার ভেতরে যাচ্ছি। সে এক পা পিছিয়ে ওয়াশরুমের দিকে যেতে চাইল, কিন্তু পারল না। উদ্যান এক ঝটকায় তার কোমর জড়িয়ে ধরে পথ আগলে দাঁড়ালো। তার শক্ত হাতের বেষ্টনীতে ফুল যেন বন্দী হয়ে গেল। উদ্যান কোনো কথা বলল না, শুধু নিবিড়ভাবে ফুলের দিকে তাকিয়ে রইল। ফুলের ভেজা চুল থেকে আসা স্নিগ্ধ কোমল ঘ্রাণে উদ্যানের ইন্দ্রিয়গুলো যেন বসে থাকছে না। সে আলতো চাপে ফুলকে ঘুরিয়ে দিয়ে সামনের টেবিলের দিকে ঠেলে দিল। ফুল টেবিলের কিনারা আঁকড়ে ধরে দাঁড়াতেই অনুভব করলো উদ্যানের তপ্ত উপস্থিতি তার ঠিক পেছনে। উদ্যান ঝুঁকে এলো ফুলের ঘাড়ের উপর, ভেজা চুলের গোছা সযত্নে সরিয়ে দিয়ে সে সেখানে তার মুখ গুজল। ফুলের সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। উদ্যানের উষ্ণ নিঃশ্বাসে তারা ঘাড়ের কোমল ভাঁজে আছড়ে পড়েছে। ফুল বুঝতে পারল উদ্যানকে এর চেয়ে বেশি আশকারা দেওয়া ঠিক হবে না। কথা খুঁজে না পেয়ে ফুল প্রায় ফিসফিসিয়ে বলল। আমাকে অগোছালো দেখাচ্ছে, শাড়িটা ঠিক করে আসতে দিন। উদ্যান তৎক্ষণাৎ ফুলকে ঘুরিয়ে নিয়ে তার সরু মসৃণ কোমর আলতো হাতে চেপে ধরল। ফুল দৃষ্টি নামিয়ে ফ্লোরে নিক্ষেপ করল। উদ্যান ঠোঁট নেড়ে হাসকি টোনে গেয়ে উঠল। উদ্যান তার ভরাট আর নেশাক্ত কণ্ঠে পুরোটা গান গেয়ে শোনালো। সে কোনো পেশাদার গায়ক নয়, কিন্তু এই বৃষ্টি ভেজা রাতে তার কণ্ঠের প্রতিটা ওঠানামা ফুলের কানে শ্রুতিমধুর লাগছিল। গানের তালে তালে তারা দুজন মৃদু ছন্দে দুলছিল, ঠিক যেমনটা বসন্তের বাতাসে কোনো লতা দুলতে থাকে। ফুল কখন যে উদ্যানের চোখের সেই অতল কৃষ্ণ গহ্বরে হারিয়ে গিয়েছিল সে নিজেও জানে না। তার সমস্ত পৃথিবী এখন কেবল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। গানের শেষ রেশটুকু যখন বাতাসের ঝাপটায় মিলিয়ে গেল, ঘর জুড়ে নেমে এলো এক নিস্তব্ধতা। উদ্যান গান থামিয়ে দিলেও তার চোখের চাহনি থেকে ফুল এক মুহূর্তের জন্য রেহাই পেল না। সে ফুলের দুই গাল আলতো করে হাতের মুঠোয় তুলে নিল। উদ্যানের হাতের তপ্ত স্পর্শ ফুলের গালে শীতলতাকে নিমিষে শুষে নিল। ফুল এক অদ্ভুত ঘোরে তার চোখের পাতা বন্ধ করে ফেলল। সে অনুভব করল উদ্যানের তপ্ত নিঃশ্বাস তার ঠোঁটের খুব কাছে এগিয়ে এসে থমকে দাঁড়িয়েছে। পরক্ষণে কোনো রকম সংকোচ বা অনুমতির অপেক্ষা না করে উদ্যান খুব নিবিড়ভাবে ফুলের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।